সম্পর্কে ধারণা আছে? ইও কিউ? জি, জি স্যার, বিল অফ কোয়ান্টিটি। না না না, ইও কিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, ঠিক আছে স্যার, এটা আছে। ওকে, এটা ধারণা আছে, বলবেন কি জিনিসটা কি? এটা হচ্ছে যে আমি মানে কতটুকু অর্ডার দিলে আমার শর্টও হবে না এবং আমার এক্সেসও হবে না, বেসিক্যালি এটাই। স্যার এটা হচ্ছে ওই যে কস্টটা, যে অর্ডারটা দিলে আমাদের মানে অর্ডারিং কস্ট এবং ওই কেরিয়ার কস্টটা স্যার মানে ম্যাক্সিমাইজেশন অপটিমাইজেশনে থাকবে আর সমান থাকবে, সেটাই হচ্ছে হলো ইওকি। এক্সেলেন্ট, আপনারটাই ঠিক আছে। আপনি যেটা বলছেন লাস্টে হচ্ছে আমাদের সাখাওয়াত হোসেন সাহেবেরটা একদমই ঠিক হয়েছে। একটা একটা ফর্মুলার মাধ্যমে করতে হয়। আগে যিনি যেটা বলছিলেন ওটা স্টক আউট কস্টকে মিনিমাইজ করার জন্য উনি বলতো যে সেফটি স্টকের কথা আগের জন যিনি বলেছেন। আর এই শওকত হোসেন সাহেব রাইটলি বলছেন। আচ্ছা, তাহলে আমি বুঝতে পারছি যে এখানে আপনাদের কারোর কারোর আইডিয়া আছে, বাট হয়তো ইন জেনারেল সবার নাই। তো আমি কিছু বেসিক কস্ট কনসেপ্ট নিয়ে একটু ডিসকাশন করি। হোপফুলি এটা সবার জন্য একটা প্ল্যাটফর্মে আমরা আনতে পারবো যে আসলে কি করতে চাই, এই সেশনের উদ্দেশ্যটা কি, আমরা কোথায় কাজ করব, কোম্পানির কোন কোন জায়গায় হাত দিব। সেই জায়গাগুলো হাত দেওয়ার জন্য আমাদের আসলে জানতে হবে যে কোথায় কি নিয়ে কাজ করব, সেই জিনিসটা আমাদের শিখতে হবে। সো এখানে আসলে বেসিকলি মানে কস্ট কনসেপ্ট ইন বিজনেস কনসার্ন, কস্ট বলতে যেটা বোঝা যায়, আমরা কস্ট অপটিমাইজেশন নিয়ে কথা বলতে গেলে আগে আমাদের বের করতে হবে যে কস্টটা কি। দ্য অ্যামাউন্ট অফ মানি নিডেড টু বাই, ডু অর মেক সামথিং, এটাকে আমরা কস্ট বলি, সবচেয়ে সিম্পলেস্ট সংজ্ঞা। ইন বিজনেস কস্ট ইজ ইউজুয়ালি এ মনিটারি ভ্যালু অফ আপনার এফোর্ট। এফোর্ট মানে হচ্ছে লেবার, ঠিক আছে, রিসোর্সেস, ম্যাটেরিয়াল, আদার রিসোর্সেস, টাইম অ্যান্ড ইউটিলিটিস কনজিউম, মানে আমাদের ইলেকট্রিসিটি বিল, ওয়াসা বিল, এগুলা। রিস্ক ইনকার্ড, আমরা অনেক সময় রিস্কটাকে মিনিমাইজ করার জন্য ইন্স্যুরেন্স করি। অপরচুনিটি কস্ট ফরগো ইন দ্য প্রোডাকশন অ্যান্ড ডেলিভারি অফ এ গুডস অর সার্ভিস। অনেক সময় দেখা যায় যে আমাদেরকে একটা কাজ করতে হয়, সেই কাজটাকে বলা হয় হচ্ছে যে আহ, আপনারা নিশ্চয়ই জানেন যে দুটো মেথড আছে। একটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল পাথ মেথড, শুনেছেন কেউ? ক্রিটিক্যাল পাথ মেথড কি? জি স্যার, প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইউজ করা হয় একটা প্রজেক্টের শিডিউলিং ডিজাইন করার জন্য আর কি। বুঝতে পারছি। এটাও কি সাখাওয়াত সাহেব বললেন না? জি না, আমি মামুন বলছিলাম, মামুনুর রশিদ। ও, ও, আপনি কি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড মানে পিএমপি না করছেন নাকি? না 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 না, ওই আমি আন্ডার গ্রাজুয়েটে প্রজেক্ট ম্যানেজমেন্ট পড়েছিলাম, তখন ওই সিপিএম পার্ট কিছু কনসেপ্ট হুম, হুম, করেছিলাম, গ্যান্ট চার্ট এই রিলেটেড আর কি, ওইটা থেকেই বললাম আর কি। এক্স্যাক্টলি। তো একদম পারফেক্ট। সিপিএম এর সিপিএম এর মেইন টার্গেট হচ্ছিল যে একটা আহ, একটা টাস্কের ভিতরে কোন কোন কাজ করে আমরা করব এবং এট এ টাইম কি কি কাজ করে আমি পরের স্টেপে যেতে পারবো। এক্স্যাক্টলি। টোটাল ভ্যালু চেনটারেই ডিফাইন করা তো। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। আমি অন্যরা যেরকম সুন্দর করে বললো, উনি যেমন চমৎকার করে বললো, আমি আর একটু ইলাস্ট্রেটিভ বলি, হ্যাঁ। এগুলো আমাদের প্রত্যেকটা জিনিস লাগবে, কারণ এটা না হলে আপনি কোন জায়গায় দেখা গেল যে আপনার মেইন একটা জায়গার আপনি কস্ট এলিমেন্ট করতে, কস্ট এলিমেন্ট করতে গেলেন, এলিমিনেট করতে যে যেটা হবে, আপনার গুড কস্ট না করে মানে ব্যাড কস্ট প্রডিউস করবেন, গুড কস্টকে এলিমিনেট করবেন, এটা করা যাবে না। যে কথাটা একটু আগে উনি বললেন সেটা হচ্ছে যে ধরেন আপনি একটা বিল্ডিং করবেন, খুব সহজ উদাহরণ দেখেন, ক্রিটিক্যাল পাথ মেথডের একটা সহজ উদাহরণ দেখাই। একটা বিল্ডিং করবেন, বিল্ডিং এর মূলত দুইটা পার্ট আছে, একটাকে বলে সাবস্ট্রাকচার, একটা সুপার স্ট্রাকচার, হ্যাঁ। তো আপনি নিচের থেকে প্রথমে হচ্ছে নিচ থেকে করে আনবেন, ঠিক আছে। এটা আপনি প্রথমে আপনার বেসমেন্ট ঢালাই দিবেন, তারপরে উপরে উঠবেন, উপরে ওঠার পরে একসাথে বিম কলাম দিয়ে উঠতে থাকবে, ছাদ বিম কলাম ছাদ বিম কলাম ছাদ বিম কলাম ছাদ। এখন কোশ্চেন হচ্ছে, যখন আপনি একটা গ্রাউন্ড ফ্লোরের উপরে একটা ছাদ ঢালাই হয়ে যাবে, তখন ওই ছাদ ঢালাইটাকে কিউরিং করবার জন্য ইঞ্জিনিয়ারে ভালো বলতে পারবে 15-20 দিন, এখন আরো শর্ট সময় করে, যেহেতু শাটারিং ইউজ করে আপনার শাটার। এখন কোশ্চেন হচ্ছে আপনার প্রজেক্টের কস্টটা হিউজলি বাড়বে যদি আপনি টাইম বেশি চলে যায়। যেমন ধরেন আমি একটা গ্রুপের লাস্টে আমাদের একটা অফিসে ওঠার ব্যাপারে ছিল যে বিভিন্ন জায়গায় ওই গ্রুপটার বিভিন্ন অফিস নেওয়া ছিল, ইটস অ্যারাউন্ড 60, 50-60 লাখ টাকা, মানে 50-60 লাখ টাকা পার মান্থ ভাড়া ছিল। তো যখন তারা তাদের বিল্ডিং এ যাবে, তাদের চিন্তা ছিল যে আমরা কত কুইকেস্ট পসিবল টাইমে যাই। তো ধরেন একটা বেসমেন্ট করলো, বেসমেন্ট করে এই গ্রাউন্ড লেভেলে আসলো, গ্রাউন্ড লেভেলে এসে প্রথম একটা ছাদ ঢালাই দিল।
এখন যদি এটাকে 14 দিন বা 21 দিনের কিউরিং করতে হয়, এই টাইমে যদি আমরা কোনো ডিস্টার্ব না করে পাশের ওয়ালগুলো গাঁথনিগুলো করে ফেলি, হ্যাঁ, তাহলে কিন্তু এই দুইটা অ্যাক্টিভিটিস এর একটার সাথে একটা ডিপেন্ডেন্সি নাই। অর্থাৎ ছাদগুলোর প্রত্যেকটার সাথে প্রত্যেক ডিপেন্ডেন্সি আছে, বাট একটা ছাদ হলে তার উপরে আপনার শাটার টাটা দিয়ে আরেকটা ছাদ করবে, তারপরে ওইটা যদি শক্ত হয় তবে আবার শাটার দিয়ে আরেকটা করবে। অনেক ক্ষেত্রে দুইটাই শাটারিং খুলে না, এক্সট্রা শাটার ইউজ করে নিচেরটাও রাখে, এটার উপর আরেকটা রাখে। কোশ্চেন হচ্ছে এইটার সাথে এটার মিল আছে, আপনি চাইলেই সবগুলো ছাদ একবারে ঢালাই দিতে পারবেন না। So, একটা ছাদ ঢালাই দিলেন, পাশের ওয়াল গুলো করলেন, ব্রিক ওয়াল গুলো করলেন, তারপর ইন্টারনালি প্রয়োজনে কিছু কাজ করলেন, এগুলো, হ্যাঁ। তো হোপফুলি বুঝতে পারছেন এটাকে ক্রিটিক্যাল পাথ মেথড বলে। এখন অনেক সময় তাড়াহুড়ো করতে যে আপনার হচ্ছে একটা কস্ট বেড়ে যায়, কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে দেখতে হবে খরচ বাড়বে কিন্তু বাইরের ভাড়া কত টাকা। যেমন আমি আপনাকে একটু আগে উদাহরণ দিলাম, একটা গ্রুপ অফ কোম্পানিজ, তাদের 4টা 5টা অফিস ছিল, এই অফিসগুলোর ভাড়া লেটস সে 60 লাখ টাকা। তাদের একটা বিল্ডিং যদি নর্মাল যে কোনো একজন লোক করে, সেই বিল্ডিংটা করতে 4 বছর লাগে। এখন প্রজেক্ট ম্যানেজমেন্টের ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট সবাই মিলে বসে ম্যানেজমেন্ট ডিসিশন নিল যে ক্রিটিক্যাল পাথ মেথড দেখে, যে পার্ট সিপিএম বলে, তারপর হচ্ছে ক্রিটিক্যাল পাথ মেথড বলে, এটাকে একদম মানে লিস্ট লিস্ট পসিবল টাইমটা ইউজ করে এবং ডুপ্লিকেশন না হয়, মানে একটা অ্যাক্টিভিটিস এর উপরে আরেকটা অ্যাক্টিভিটিস যদি কোনো ডিপেন্ডেন্সি না থাকে তাহলে সবগুলো সিমেন্টানেসলি চলবে। সেটাকে বলে ক্রিটিক্যাল পাথ মেথড। এটা ম্যাথের মাধ্যমে করা যায়, আপনারা সবাই জানেন যারা প্রজেক্ট ম্যানেজমেন্ট করছেন। এখন এখন দেখা গেল প্রজেক্টটা 4 বছর থেকে 3 বছরে আনতে গেলে, খুব খেয়াল করে দেখেন, প্রজেক্টটা 4 বছর থেকে 3 বছরে আনতে গেলে খরচ বাড়বে 3 কোটি টাকা লেটস সে। তো আপনি দেখলেন যে শাটার কিনতে হবে, এই কিনতে হবে, সেই কিনতে হবে, 3 কোটি টাকা খরচ হবে। তখন আপনি হিসাব করলেন দিস ইজ এ কস্ট। এখন এই কস্টটার এগেনস্টে অপরচুনিটি কস্ট কি? যদি আপনি আবার এইটা না করেন, তাহলে 3 বছরে যদি না করে 4 বছরে করেন, তাহলে বাইরের অফিসগুলো থাকার কারণে প্রতি মাসে 60 লাখ টাকা যদি হয়, তাহলে বছরে 7 কোটি 20 লাখ। 7 কোটি টাকা লাগে। তাহলে ডেফিনেটলি এই 3 কোটি টাকার এগেনস্টে একটা অপরচুনিটি কস্ট লস হবে, হচ্ছে আপনার অপরচুনিটি হচ্ছে 7 কোটি। তখন আপনি নিশ্চয়ই এটাকে এই 3 কোটি টাকা ইনকার করে আপনি চাইবেন যে 4 বছরে না যে 3 বছরে করবার জন্য। হোপফুলি এই যে অপরচুনিটি কস্টটা বুঝতে পারছেন। ইজ ইট ওকে নাও? জি স্যার। তো আমরা কস্টের খুব সাধারণ সংজ্ঞা থেকে শুরু করলাম, যেহেতু আমরা বলেছি যে খুব গুছিয়ে ক্লাসটা আমরা করতে চাই, জিনিসটা বুঝতে চাই। আমরা বাজেটিং থেকে শুরু করে ফিক্স কস্ট, ভেরিয়েবল কস্ট, সেমি ফিক্সড কস্ট, সাং কস্ট, এগুলো সবই আমরা দেখবো। আচ্ছা, তাহলে কস্টিংটা কি? আচ্ছা আচ্ছা, এখন আপনি বলেন তো যে কস্ট তো বুঝলাম, তো কস্টিংটা কি? হোয়াট ইজ কস্টিং? বলবেন কেউ? স্যার কোনো একটা স্যার, কাজের বা কস্টিং কোনো বলতে একটা তো আমরা সাধারণত বুঝি যে একটা প্রোডাক্ট ডিজাইন করতে গিয়ে অথবা একটা সার্ভিস ডিজাইন করতে গিয়ে আমাদের যে ডিফারেন্ট অল্টারনেটিভ অফ কস্ট, সেটা বের করে এটার মধ্যে থেকে বেস্ট অপটিমাম কস্টটা বের করা। আচ্ছা, কস্টিং জিনিসটা হচ্ছে খুব সহজভাবে বুঝাই। কস্ট মূলত হচ্ছে কস্ট এবং এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার একটা বড় ভাগ, মানে সমস্ত খরচগুলোকে এক্সপেন্ডিচার বলে। এক্সপেন্ডিচার অ্যাজ এ নেম, এক্সপেন্ডিচার। এখন এক্সপেন্ডিচারের 2টা ভাগ আছে, একটাকে বলা হয় ক্যাপেক্স আর একটাকে বলে ওপেক্স। একটাকে বলা হয় ক্যাপিটাল এক্সপেন্ডিচার, একটাকে বলে অপারেটিং এক্সপেন্ডিচার। আবার অনেকে এটাকে বলে যে একটা হচ্ছে আপনার মান্থলি কস্ট, বা এটাকে বলে পিরিয়ড কস্ট, প্রোডাক্ট কস্ট। সবগুলো আমি বুঝাই বলবো, আপাতত এটা বুঝেন। সেটা হচ্ছে যখন আপনি এই যে আপনার 2টা কস্ট যখন আপনার থাকে, একটা হচ্ছে কি বলা হচ্ছে আপনার কি বললাম আপনাকে, যে আহ, 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 কি যেন ইয়েটা ছিল, ইস্যুটা কি ছিল জন্য আমি একটু আগে আলাপ করছিলাম কাইন্ডলি, অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট। এখন না, অপরচুনিটি কস্টের পর আর একটা কোশ্চেন স্যার, করেছিলাম। ক্যাপেক্স আর ওপেক্স, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, CapEx অপারেশন of- এক্সপেন্ডিচার। জি জি। এখন এই কস্টিংটা কি? কস্টিংটা আমি কস্টিং কোশ্চেনটা হারাই গেছিল, কারণ পরের স্লাইডে কস্টিং। তো কস্টিংটা কিরকম হয়? আপনি একটা যখন একটা প্রোডাক্ট আনবেন, লেটস সে একটা র মেটেরিয়াল কিনে আনলেন বাইরে থেকে, তাহলে এইটার কস্টিংটা কি হবে? দুই ভাবে হবে, একটা হচ্ছে বাজেট, একটা অ্যাকচুয়াল কস্ট, এবং দুইটার একটা ভেরিয়েন্স আমরা বের করবো অলওয়েজ, তাহলে আমরা কস্ট কন্ট্রোল আনতে পারবো। তো আমরা বাজেটটা কিরকম করি? লেটস সে আমি
চায়নার থেকে এত কোয়ান্টিটি অ্যানুয়াল অর্ডার করে তার একটা 2 মাস 3 মাস ধরে ওই যে একটু আগে বললাম ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি দেখবো, সেফটি মার্জিন দেখবো, এটা সামনে সব আলাপটা করবো, সেফটি মার্জিন দেখবো যাতে করে ইনভেন্টরি বেড়ে না যায়। অর্থাৎ ইনভেন্টরি বাড়লে এটাকে বলে ক্যারিং কস্ট বাড়া। অর্থাৎ একটা ইনভেন্টরি আপনি যদি আজকে কিনে রাখেন আর 1 বছর পর ইউজ করেন, তাহলে এই ইনভেন্টরিটা রাখবার জন্য যে ওয়্যার হাউস ইউজ করা হয় সেটার ভাড়া, এখানে যে পাশে সিকিউরিটি গার্ড থাকে এটাকে মেনটেন করবার জন্য যারা থাকে তাদের তাদের খরচ, এই ইনভেন্টরি রাখার জন্য যে ফাইন্যান্স কস্ট, ব্যাংকের কস্ট, এই সবগুলোকে বলা হয় ক্যারিং কস্ট। আর একটু আগে আরেকজন বলছিলেন আরেকটা কস্টকে বলা হয় অর্ডারিং কস্ট। অর্ডারিং কস্ট মানে আপনি একটা এলসি ওপেনের শুরু থেকে আপনার গোডাউনে অথবা আপনার ফ্যাক্টরিতে যখন এই র মেটেরিয়াল গুলো পৌঁছালো, এই এই যে অর্ডার প্লেস থেকে শুরু করে এলসি ওপেন করে এলসি কমিশন মার্জিন থেকে শুরু করে ফাইনালি আপনার ওয়্যার হাউসে পৌঁছানো পর্যন্ত এটাকে বলে অর্ডারিং কস্ট। তাহলে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি আমি দিয়ে দিব আপনাদের সব প্রেজেন্টেশনটা, সেটা হচ্ছে যে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি মানে হচ্ছে যেটা হচ্ছে এমন একটা করবেন যে বছরে 3 বার করবে নাকি 5 বার করবেন নাকি 12 বার করবেন, এটা সেট হবে একটা মারামারির ভিতর। কি মারামারি? যে আমি কতবার অর্ডার করব আর কতবার হচ্ছে আমার কত ইনভেন্টরি রাখবো, এই দুটো মিলে অর্ডারিং কস্ট এবং হচ্ছে ক্যারিং কস্ট, এটা মিলে এমন একটা পয়েন্ট আসবে যেই পয়েন্টে আপনার ইনভেন্টরির ওভারঅল কস্টটা সবচেয়ে মিনিমাইজ হবে। সেই পয়েন্টের কোয়ান্টিটিকে বলা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। একটু পরে আমি দিব, ঠিক আছে? এখন যে কথা বলছিলাম, এই যে আপনি শুরুতে কত টাকা কিনবেন, কত টাকা আপনার এলসি কমিশন দিতে হচ্ছে তার খরচ কত, এলসি মার্জিন কত রাখতে হচ্ছে তার অপরচুনিটি কস্ট কত, আপনি হচ্ছে শিপের কস্ট কত, ফ্যাক্টরি এক্স ফ্যাক্টরি খরচ কত, ডিউটি কত, লোডিং আনলোডিং খরচ কত, সবকিছু মিলে যখন ইনিশিয়াল হিসাব করবেন তখন হবে কস্ট এস্টিমেশন। এটাকে বলা হয় যখন যখন এটা অর্ডার করার আগে হিসাব করবেন তখন বলা হয় কস্ট এস্টিমেশন অথবা প্রজেকশন। এইটাকে যখন আমরা একটু বড় পিকচারে দেখি তখন আমরা বলি হচ্ছে বাজেট, এবং আরো বড় পিকচারে বলি এবিপি। তাহলে কি গেল, যখন কোনো খরচ এবং ইনকামের, আমি ইনকামটা পরে আসি, খরচটা বলি, খরচটা হওয়ার আগে আপনি যখন রুট কজ অ্যানালাইসিস করে এটার কতটুকু হতে পারে কি হতে পারে সবকিছু বের করে একটা টেন্টেটিভ কস্টিং বের করবেন, এটাকে বলা হচ্ছে বাজেট অথবা এস্টিমেট অথবা হচ্ছে প্রজেক্টেড কস্ট যাই বলেন। এইটা একটা থাকে। তো এই টোটাল রেভিনিউ এবং কস্টকে নিয়ে একটা বাজেট হয়। 1 বছরের এই সব কিছুকে বলে বাজেট, আর 5 বছরকে বলা হয় যে একটা বড় প্ল্যান, তার প্রত্যেকটা বছরে একটা ছোট ছোট ভাগ থাকে, বলা হয় অ্যানুয়াল বিজনেস প্ল্যান। তো বাজেট হচ্ছে কোয়ান্টিটিভ ভ্যালু। এটাকে যখন আমরা কোয়ালিটিভ আসপেক্ট অর্থাৎ অনেক ইফবার্ট দিয়ে আমরা জিরো বেস, এখানে আসবে জিরো বেস বাজেটিং, জিরো বেস কস্টিং করব, এগুলো করে যখন দেখব তখন আমরা দেখতে পারবো যে এই যে ওভারঅল 1 বছরের সমস্ত অ্যানালাইসিসকে আমরা বলবো অ্যানুয়াল বিজনেস প্ল্যান, কোয়ান্টিটিভ অ্যান্ড কোয়ালিটিভ আসপেক্ট গুলো মিলিয়ে। আর ইয়ারলি যখন করব, ইয়ারলি করে আমরা 5 ইয়ার্স এর প্ল্যান সাধারণত করি বা 3 ইয়ার্স এর করে, এই হচ্ছে। এখন কস্টিং তাহলে একবার হবে হচ্ছে শুরুতে বাজেট, তারপরে আমি অ্যাকচুয়াল যখন পেয়ে যাব, অর্থাৎ আমি আগে এস্টিমেট করছিলাম যে কেন করতে হয়, কারণ আপনার প্রোডাক্ট করার আগেই প্রি অর্ডার হয়। যেমন ধরেন আমি সিম্পল একটা জিনিস বলি, আমি একটা গ্রুপ অফ কোম্পানি যে প্রথমে সিএফও ছিলাম, পরে ডাইরেক্টর এবং অ্যাডভাইজার, এনিওয়ে। তা আমরা ধরেন লেটসে আপনার এই মেট্রো রেলের জন্য বাংলাদেশের একটা বড় মানে মাল্টিন্যাশনাল ইউএস এর কোম্পানির আপনার ছিলাম, ডিস্ট্রিবিউটর ছিলাম হচ্ছে লিফট এবং এসকেলেটরের। এখন কোশ্চেন হচ্ছে যখন এই টেন্ডার গুলোকে আমরা সাবমিট করেছি আমাদের হচ্ছে এই মেট্রো রেল কর্তৃপক্ষ অথবা অন্য অন্য জায়গায়, তো চ্যালেঞ্জটা হচ্ছে তখন এই যে ইকোনমিক সিচুয়েশন যে ডাউন টাউন হয়ে যাবে, ডলারের সাথে টাকার ডিভ্যালুয়েশন হবে, সো এই জায়গায় কস্ট এসকেলেশন কোনো ক্লজ ছিল না। অর্থাৎ যখন আমরা এই টেন্ডারটা বিট করেছি বা টেন্ডারটা উইন করেছি বা যখন এটা কাজ করেছি তখন হয়তো $1 ইকুয়াল টু 85 টাকা বা 86 বা 87 ছিল, সেটা যখন ডেলিভারি হয়েছে তখন 100-র উপরে চলে গেছে। সো আপনি প্রফিট মার্জিন যদি 7% 10% রাখেন তাহলে অটোমেটিকলি কস্ট বেড়ে গেছে হচ্ছে 7-8% বা 10% বেড়ে গেছে। সো আলটিমেটলি ইভেন ব্রেক ইভেনে থাকাটাও অনেক কঠিন হয়ে গেছে অনেক ক্ষেত্রে, only due to the fluctuation of the foreign currency exchange gain or loss। কিন্তু অনেক সময় এটাও হয় ডিউটিও বাড়ে কমে। প্রতি বছর বাজেটের ফিসক্যাল ইয়ারে প্রত্যেক বছরে বাজেটে কি হয় আমরা দেখি যে প্রতি বছরের
এই একটা বাজেট ডিক্লারেশন করে কোন প্রোডাক্টের উপরে কতটুকু কাস্টম ডিউটি হবে, কতটুকু মানে টোটাল কস্ট ইনসিডেন্ট হবে, মানে এটাকে বলে টোটাল কস্ট সিটিআই, হ্যাঁ, মানে টোটাল কস্ট ইনসিডেন্ট কত হবে, টোটাল কস্টটা কত হবে, এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করি। তাহলে আমরা এক কথায় বুঝতে পারি যে যে কোনো খরচের আগে সমস্ত ইফবার্ট কনসিডার করে যখন এটা ওভারঅল একটা করব, তখন আমার কস্টিং কস্টিং কেন লাগবে, এই কস্টিং দিয়ে আমাকে যেটা করতে হবে, আমার বাজেট তৈরি করে আমাকে টেন্ডার করতে হবে, অথবা মার্কেটে প্রাইস ফিক্সেশন করতে হবে, অথবা ভ্যাটে ডিক্লেয়ার করতে হবে, অনেকগুলো ইস্যু আছে। কিন্তু কোশ্চেন হচ্ছে যে কস্টিংটা আমরা রাখি, সেই কস্টিংটা যদি পরবর্তীকালে দেখা যায় যে সেটা হচ্ছে আমি ম্যানেজ করতে পারছি না, খরচ বেড়ে গেছে, তখন কিন্তু আমার আনফোরসিন একটা কস্ট বেড়ে যায়, তখন অন্য অন্য জায়গায় হাত দেওয়া শুরু করি, হঠাৎ করে ম্যান পাওয়ার কমে ফেলি। তার মানে ওভারঅল এই কস্টিং বা বাজেটিং প্রসেস যদি কন্ট্রোল না রাখা যায়, তাহলে কিন্তু এটা সমস্যা। সো এখন কস্টিং এর দুইটা আসপেক্ট, একটা হচ্ছে বাজেট আর একটা অ্যাকচুয়াল। বাজেটিং মানে বাজেটেড বা ফোরকাস্টেড কস্টিং এ বলা হয় বাজেট, আর অ্যাকচুয়াল যখন কস্ট ক্যাপচার হয়ে যায়, অর্থাৎ আপনি এখন জানেন যে কত টাকা ডিউটি গেছে, কত টাকা সিএনএফ কস্ট গেছে, কত টাকা ক্যারিং ফরওয়ার্ড রাখছে, কত টাকা $1 এগেনস্টে কত টাকা বিডিটি কনভার্ট হয়ে কত টাকা হয়েছে, যখন অ্যাকচুয়ালি হাতে পেলেন, তখন হচ্ছে অ্যাকচুয়াল কস্টিং, আর আগেরটাকে বলা হয় বাজেট বা প্রি কস্টিং, অথবা হচ্ছে যেটাকে বলা হয় ফোরকাস্ট বা বাজেট। এইটার কম্পারিজন করে আমাদেরকে দেখতে হয় যে ফেভারেবল নাকি আনফেভারেবল ভেরিয়েন্স। সো কস্টিং বাজেটিং হোপফুলি আপনারা জিনিসটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা যে কোনো কস্টের ভিতরে মূলত এই তিনটা জিনিস পাবো, হ্যাঁ, সেটা হচ্ছে যদি ইফ ইট ইজ এ ম্যানুফ্যাকচারিং, তাহলে আমি ডাইরেক্ট কস্ট পাবো, আর হচ্ছে ডাইরেক্ট লেবার পাবো, একটা ম্যানুফ্যাকচারিং ওভারহেড পাবো। এখন এই পিকচার দেখে আমাকে একটা অ্যান্সার দেন, আপনারা একটু নোট নিয়েন। হোয়াট ইজ প্রাইম কস্ট? প্রাইম কস্ট মানে কি, কে বলতে পারবেন? হোয়াট ইজ প্রাইম কস্ট? কারণ টার্মিনোলজিগুলো আমাদের আসবে যখন আমরা এটা করতে যাব আমাদের অর্গানাইজেশনে, তখন কিন্তু এই জিনিসগুলো আসবে। হোয়াট ইজ প্রাইম কস্ট বলবেন? ডাইরেক্ট ম্যাটেরিয়াল আর ডাইরেক্ট লেবার কস্ট দুটো মিলিয়ে প্রাইম কস্ট। আচ্ছা, তাহলে ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, প্রাইম কস্ট। আর কনভার্সন কস্ট কোনটা? কনভার্সন কস্ট কাকে বলে? কনভার্সন কস্ট এটা হচ্ছে র মেটেরিয়ালকে ফিনিশ গুডসে কনভার্ট করার জন্য কস্টিংটা হয়, ফর এক্সাম্পল লেবার কস্ট, এর ভিতরে রিপেয়ার কোনটা হবে? মেইনটেনেন্স কস্ট, মেশিন কস্ট। না, উনি যেমন বললো এই দুইটাই, যে ডাইরেক্ট লেবার ডাইরেক্ট ম্যাটেরিয়ালকে দুইটা মিলে বলছে প্রাইম কস্ট। এখানে বলেন তিনটা কস্ট, আর কিছু দেয়নি, কোনগুলো নিয়ে আমরা কনভার্সন কস্ট বলতে পারি বলেন? তো তিনটাই অ্যাড করতে হবে, নো ম্যানুফ্যাকচারিং ওভারহেড নো সহ। নো নো নো, এই দুটাকে বলা হয় লেবার আর প্রাইম। ম্যানুফ্যাকচারিং। হ্যাঁ, এই লেবার দুটা আর ম্যানুফ্যাকচারিং। জি জি জি, এই দুটা কস্টকে বলা হয় প্রাইম কস্ট। এখন একটা ম্যাটেরিয়াল মানে একটা কাপড়কে যখন শার্ট করতে হয়, তখন কি কি লাগে? দর্জি লাগে, তারপরে সেলাই মেশিনের ইলেকট্রিক মেশিনের ইলেকট্রিক বিল লাগে, সেলাই মেশিনের ডেপ্রিসিয়েশন লাগে, সুতা লাগে। এই সুতা, ইলেকট্রিসিটি, আয়রন করবার জন্য যে ইলেকট্রিসিটি বিল, সবকিছু মিলে এখানে আসবে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। আর ডাইরেক্ট লেবারটা হচ্ছে আপনার দর্জি। তাহলে এই দুটো মিলেকে বলা হয় কনভার্সন কস্ট, অর্থাৎ ডাইরেক্ট ম্যাটেরিয়ালকে, কাপড়কে শার্ট করবার জন্য যে এলিমেন্ট গুলো লাগে, এটাকে বলা হয় কনভার্সন কস্ট। তার মানে এই দুটাকে বলে প্রাইম কস্ট। যদি কেউ বলে প্রাইম কস্ট, তাহলে বুঝবেন, চোখ বুঝে ডাইরেক্ট লেবার, যে প্রাইম কস্ট কমাইতে হবে। প্রাইম কস্ট কমাইতে হবে কেন? দেখা গেল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কম। কিছু কিছু অর্গানাইজেশন আছে যে লেবার ইনসেন্টিভ ইন্টেন্সিভ না, তারা হয়তো আপনার মেশিন ইন্টেন্সিভ। তো মেশিন ইন্টেন্সিভ হলে কি হয়, তখন দেখা যায় যে ওভারহেড কস্টটা অনেক কমে যায়। কিন্তু তাদের হয়তো ডাইরেক্ট ম্যাটেরিয়াল 70%, মানে সিওজিএস এর 70% ডাইরেক্ট ম্যাটেরিয়াল। তো তখন কিন্তু এই এই প্রাইম কস্ট ইজ মোর ইম্পর্টেন্ট দেন হচ্ছে কনভার্সন কস্ট। আবার অনেক জায়গায় দেখা যায়, যেমন আজকে একটা কস্টিং দেখলাম, আপনারা খেয়াল করেছেন কিনা, মানে কস্টিং এর একটা জিনিস বাইরে আসছে। আমরা যে পানি কিনে খাই, এই পানিটা খাই 15 টাকা 20 টাকা বোতল, হাফ লিটার। তো এই হাফ লিটার পানির খরচ হচ্ছে কত পয়সা জন দেখলাম, 1 টাকার নিচে। প্লাস্টিক বোতল, পেট বোতলের জন্য খরচ 3 টাকার উপরে। আর মার্কেটিং, ক্যারিং 1 টাকা। এরকম করে দেখা যায় যে 6 টাকা 90 বা 60 টাকা হচ্ছে আপনার এক বোতল পানির ওভারঅল কস্টিং। তার ভিতর পানির ভ্যালু হচ্ছে 1 টাকার নিচে বা 1 টাকার কাছাকাছি। এটা আবার বিক্রি হচ্ছে 15 টাকায়, কোনো কোনো ব্র্যান্ড 20 টাকায় বিক্রি করে। তো এখন যদি এই অর্গানাইজেশন, যদি ভোক্তা অধিকার, অথবা যদি কোঅপ বলে, কাস্টমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বলে, অথবা
যদি বাংলাদেশের যে রেগুলেটরি ফ্রেমওয়ার্কে যদি বলে যে এটার প্রাইসিংটা কত, কম্পিটিটিভ কমিশন আছে, বিভিন্ন অর্গানাইজেশন আছে, যদি বলে যে এটার উপরে রিয়েলি আমাদের করে, আমরা যে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট অথবা চার্টার অ্যাকাউন্টেন্ট আমাদের ডেকে বলে যে এই ইন্ডাস্ট্রির কস্টিংটা বের করেন, তাহলে এই কাজটা করতে গেলে আমরা তখন দেখব যে এইটার ক্ষেত্রে দেখা যায় পানির ক্ষেত্রে ম্যাটেরিয়াল কস্ট হচ্ছে মাত্র হচ্ছে আপনার কি বলে 1 টাকা। আর পেট বোতলকে যদি ডাইরেক্ট ম্যাটেরিয়াল ধরি তাহলে এখানে যোগ করবো, নাহলে ওভারহেড হয়ে যাবে, ঠিক আছে, যেহেতু পানি হিসাব অনুযায়ী পানিটাই হচ্ছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, আর পেট বোতল বা কাভার গুলো চলে যাওয়ার কথা ছিল ম্যানুফ্যাকচারিং ওভারহেডে। আর এইটার পিছনে লেবার অথবা মেশিন যদি লাগে, যদি ফুললি লেবার না লাগে, 100% মেশিন হয়, অটোমেটেড হয়, তাহলে লেবার কস্টের জায়গায় এখানে মেশিন কস্ট রিপ্লেস করবে। তো দ্যাট ইজ দা হচ্ছে ডিসকাশন। তো এই জিনিসটাই আমি বললাম, দেখেন ডাইরেক্ট ম্যাটেরিয়াল এবং ডাইরেক্ট লেবার মিলে হচ্ছে প্রাইম কস্ট, আর ডাইরেক্ট লেবার এবং ম্যানুফ্যাকচারিং ওভার মিলে হয় হচ্ছে কনভার্সন কস্ট। এই পর্যন্ত ঠিক আছে? কোনো কোশ্চেন আছে সোফার? নো কোশ্চেন না? তো বলা হচ্ছে যে এখানে র মেটেরিয়াল হ্যাজ বিকাম এন ইন্টিগ্রাল পার্ট অফ দ্য প্রোডাক্ট অ্যান্ড ক্যান বি কনভার্টেড ইনটু ট্রেসড ডাইরেক্টলি টু ইট। ডাইরেক্ট এই ম্যাটেরিয়াল কিন্তু ইজিলি হিসাব করা যায়। ম্যাঙ্গো ইজ ম্যাঙ্গো ম্যাঙ্গো ইন দা ম্যাঙ্গো জুস, মানে আমের যে জুস বিক্রি করে, যদিও বাংলাদেশের ক্ষেত্রে মোস্টলি আমের জুস না ইউজ করে কেমিক্যাল বেশি ইউজ করে, কিন্তু ম্যাঙ্গো জুস যদি অথেন্টিক ম্যাঙ্গো জুস হয় তাহলে এর বেসিক র মেটেরিয়াল হচ্ছে ম্যাঙ্গো। আচ্ছা, তারপরে ডাইরেক্ট লেবার হচ্ছে ওয়েজেস পেইড টু দ্য মেশিন অপারেটর। আর এই ম্যানুফ্যাকচারিং ওভারহেড মানে হচ্ছে এর দুটো থাকে, একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট দ্যাট ক্যান নট বি ইজিলি ট্রেসড ডাইরেক্টলি টু দ্য স্পেসিফিক ইউনিট প্রডিউস, এটা অ্যালোকেশন হয়। এই ওভারহেডটা এটা কিন্তু ডাইরেক্টলি করা যায়, এই ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইজিলি ট্রেসেবল করা যায়, ডাইরেক্ট লেবারটাও অনেক ক্ষেত্রে করা যায়, বাট ম্যানুফ্যাকচারিং ওভারহেড ইজ বেসিকলি অ্যালোকেশন, বিকজ আমাদেরকে অনেকগুলো কস্ট এখানে দেখতে হয়, ফিক্স কস্ট, ভেরিয়েবল কস্ট, মিক্স কস্ট, সেমি ভেরিয়েবল কস্ট, এই বিষয়গুলো দেখে নিতে হয়। যেমন ম্যানুফ্যাকচারিং কস্ট দ্যাট ক্যান নট বি ইজিলি ট্রেস ডাইরেক্টলি টু স্পেসিফিক ইউনিট অফ প্রডিউস, তাহলে কি হলো এক্সাম্পল কি, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার। ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালটা কোনটা? ম্যাটেরিয়াল ইউজ টু বি সাপোর্ট টু দ্য প্রোডাকশন প্রসেস। ওই যে বললাম যে দর্জি যখন কাপড় দিয়ে শার্ট বানাচ্ছেন তখন ওই দর্জির হচ্ছে সুতো, তারপরে তার বুতাম, তারপরে হচ্ছে এটা হতে পারে ছোট ছোট জিনিস, অথবা তার হচ্ছে প্যাক এই একটা এই কলারের কাছে একটা কাগজ দিয়ে দিতে হয়, বিভিন্ন ধরনের টুকটাক জিনিস ইউজ করে, তারপরে ইলেকট্রিসিটি বিল, এই সমস্ত গুলো পড়বে হচ্ছে, ইলেকট্রিসিটি বিল আসবে হচ্ছে আপনার আদার ওভারহেডে। আর ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল হিসেবে বললাম যে আপনার কাগজের একটা লাগে, শক্ত হার্ডবোর্ড লাগে, তারপরে হচ্ছে যে এই ধরনের জিনিসগুলো লাগে, তাহলে বলা হচ্ছে ম্যাটেরিয়াল ইউজ টু সাপোর্ট দ্য প্রোডাকশন প্রসেস, এক্সাম্পল লুব্রিকেন্ট টু অপারেট মেশিন অ্যান্ড ক্লিনিং সাপ্লাইস। অর্থাৎ আপনি একটা মেশিনে আর যদি, এটা কি আমরা অ্যাক্সেসরিজ বলতে পারি? জি জি, অ্যাক্সেসরিজ মানে আমাদের যে প্রোডাকশনের সাথে যে অ্যাক্সেসরিজ গুলো লাগে, হ্যাঁ এটা কি অ্যাক্সেসরিজ, ওই? অ্যাক্সেসরিজ বলতে পারি, অনেক কিছুই থাকে, যেমন ধরেন রাইট অ্যাক্সেসরিজ বলা যায়। যেমন যদি মনে করেন যে আপনার ওই শার্টের কথা বললাম, শার্টের মেইন কাপড় ছাড়া ছোটখাটো সুতা, বিভিন্ন কালারের সুতা লাগে, তারপরে হচ্ছে যে একটা ওই শার্টের কলারের জন্য একটা ভিতরে প্লাস্টিক জিনিস দিতে হয়, তারপরে হয়তো এগুলা প্যান্টের ক্ষেত্রে জিপার লাগে, এই অ্যাক্সেসরিজ গুলোকে আমরা ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল বলতে পারি। আর ইনডাইরেক্ট লেবারটা কোনটা? এই ইনডাইরেক্ট লেবার মানে হচ্ছে প্রোডাকশনের সাথে সরাসরি সংশ্লিষ্ট না, অর্থাৎ একটা ফ্যাক্টরিতে ডাইরেক্ট লেবার কোনটা হবে? যারা ওয়েজেস, এই যে ডাইরেক্ট লেবার হচ্ছে যারা ওয়েজেস, ঠিক আছে, যারা সরাসরি প্রোডাক্ট করছে। কিন্তু ফ্যাক্টরিতে একজন হচ্ছে ফ্যাক্টরির আপনার স্টোর কিপার আছে, ফ্যাক্টরিতে একজন 5জন সিকিউরিটি গার্ড আছে, ফ্যাক্টরিতে একজন মেশিন অপারেটর যে চেক করে ঠিক আছে কিনা, এই ধরনের লেবার যারা আছে এটাকে ইনডাইরেক্ট লেবার বলে। সরাসরি প্রোডাকশনে নাই, সাপোর্টিং রোলে আছে। ওয়েজেস পেইড টু এমপ্লয়ি হু আর নট ডাইরেক্টলি ইনভলভ ইন দ্য প্রোডাকশন ওয়ার্ক, এক্সাম্পল হচ্ছে ক্লিন আপ ওয়ার্কার, আমরা যে ফ্যাক্টরি ক্লিন করে, জেনিটর্স এন্ড সিকিউরিটি গার্ডস, অল আর কনসিডার এজ এ ইনডাইরেক্ট লেবার। স্যার একটা ছোট্ট কোশ্চেন ছিল, প্লিজ প্লিজ বলেন। জিএম অ্যাডমিনের স্যালারিও কি ইনডিরেক্ট লেবারের মধ্যে আসবে না? কোনটা? জিএম অ্যাডমিন যে ডাইরেক্ট আচ্ছা প্রোডাকশনের সাথে যুক্ত না, আচ্ছা তার cost কি এটার মধ্যে আসবে নাকি ইয়ের মধ্যে একদম কি বলে অপারেশনাল এক্সপেন্সেস? আচ্ছা, দুইটা পার্ট। একটা হচ্ছে সাধারণত একটা অর্গানাইজেশনে 3 ধরনের কস্ট ইনভলভ থাকে, একটা হচ্ছে শুধুমাত্র
ফ্যাক্টরি রিলেটেড ডাইরেক্ট প্রোডাকশন। তারপর একটা হেড অফিস থাকে যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ চলে, এইচআর, অ্যাডমিন, ফাইন্যান্স বসে। আর একটা হচ্ছে সেলস সেন্টার বা সেলস অফিস থাকে। তো এখন ফ্যাক্টরির যদি আলাদা ইন্ডিপেন্ডেন্ট একজন ডিরেক্টর থাকে বা একজন জিএম থাকে অথবা একজন হেড অফ প্রোডাকশন থাকে, একজন ফ্যাক্টরি ম্যানেজার থাকে যে সরাসরি হচ্ছে প্রোডাকশন প্রসেসের সাথে ইনভলভ, তার হেড অফিসের কোনো কাজ নেই। সেটা ফ্যাক্টরি অ্যাডমিনও হইতে পারে, যে ফ্যাক্টরি অ্যাডমিন ফ্যাক্টরি দেখে, হেড অফিসের কিছু দেখে না। তো এইটা কিন্তু ইনডাইরেক্ট লেবার ক্যাটাগরিতে আপনি ভাগ করতে পারবেন, ঠিক আছে? কারণ এটা ফ্যাক্টরিকে সাপোর্ট করবার জন্য এই অ্যাডমিন রাখতে হয়েছে। অ্যাডমিন সেটা জিএম হতে পারে, এজিএম হতে পারে, হোয়াট এভার দ্য নেম। যদি উনি ফ্যাক্টরি প্রোডাকশনকে ইনডাইরেক্টলি সাপোর্ট করে তাহলে ওনারটা হবে ইনডাইরেক্ট লেবার। ইউ আর রাইট, হ্যাঁ। বাট হেড অফিসের যে অ্যাডমিন ওইটা আবার এর ভিতর আসবে না, এটা অন্য জিনিস। এটা এই কস্টগুলোকে, এই যে কস্টটা বললাম না, এই সবগুলো কস্টকে আবার একবার একটা বলে, এটাকে বলা হচ্ছে প্রোডাক্ট কস্ট। এই কস্ট তিনটাকে বলা হয় প্রোডাক্ট কস্ট। আর একটা কস্ট পিরিয়ড কস্ট। কেউ বলতে পারবেন হোয়াট ইজ পিরিয়ড কস্ট? স্যার এটা কি ইনভেন্টরি কস্টের কথা, মানে টোটাল ইনভেন্টরি যে কস্টিংটা ওইটা, না 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 এটা আমরা পিরিয়ডিক। না 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 না, একটু মনোযোগ দিয়ে শোনেন, এটা একটু ক্লিয়ার হওয়া দরকার। প্রোডাকশনের সাথে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ইনভলভ কস্টকে আমরা প্রোডাক্ট কস্ট বলছি। যেমন এখানে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ম্যানুফ্যাকচারিং ওভারহেড, অল আর বেসিকলি প্রোডাক্ট কস্ট। অ্যান্ড পিরিয়ড কস্ট কোনটা? পিরিয়ড কস্ট হচ্ছে হেড অফিসে এমডি, সিও বসে, সিএফও বসে, এইচআর হেড বলে। এখন খেয়াল করেন, যদি আপনার ফ্যাক্টরিতে একটা প্রোডাক্টও না হয়, একটা প্রোডাক্টও ইয়ের কারণে, করোনার কারণে আপনাকে 2 মাসের বন্ধ করে দিল, বা কোনো একটা কারণে আপনার লেবার আনরেস্টের কারণে ফ্যাক্টরি বন্ধ, তাহলে ফ্যাক্টরি কিন্তু ডাইরেক্ট ম্যাটেরিয়াল লাগছে না। ইভেন ফ্যাক্টরির ওয়ার্কারদেরও কিন্তু আপনি যদি ডেইলি বেসিসে রাখেন তাদেরকে অ্যাভয়েড করতে পারছেন। ফ্যাক্টরির ম্যানুফ্যাকচারিং ওভারহেড অনেকটা কমানো যায়, কারণ ইলেকট্রিসিটি বিল লাগবে না, অনেক অনেক কিছু অ্যাভয়েডেবল। সো প্রোডাক্টের সাথে প্রোডাক্ট চললে চলবে আর প্রোডাক্ট বন্ধ হলে বন্ধ হবে, এরকম কস্টগুলো গেলে প্রোডাক্ট কস্ট। কিন্তু পিরিয়ড কস্ট কোনটা? এটা পিরিয়ডের সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ 1 মাস চলে গেলেই 1 মাস শেষে সিএফওর বেতন, 1 মাস শেষে এইচআর হেডের বেতন, 1 মাস পরে অ্যাডমিন হেডের বেতন, 1 মাস পরে সাপ্লাই চেন হেডের বেতন, 1 মাস পরে এমডির বেতন। এই যে খরচটা প্রোডাকশনের সাথে সরাসরি সম্পৃক্ত না, কিছুটা পিরিয়ডের সাথে সম্পৃক্ত, অর্থাৎ মাসে মাসে হয়। আপনি একটা হেড অফিস ভাড়া নিয়েছেন, এটা কিন্তু প্রতি মাসে এটা আপনার হচ্ছে দিতে হবে, আপনি অপারেশন চলুক না চলুক। যেটা পিরিয়ডের সাথে সংশ্লিষ্ট, আপনার ব্যবসা হোক না হোক, একটা পিরিয়ড গেলেই টাকাটা দিতে হবে। সেটা 1 মান্থের পিরিয়ড হতে পারে, 3 মান্থ, এটাকে বলে পিরিয়ড তাহলে কস্ট। স্যার ফিক্স কস্টটাই তো পিরিয়ড কস্ট স্যার। না, এটা আবার পুরোপুরি বলা যায় না, কারণ এর ভিতরে ফিক্স খরচ আছে। যেমন এই বুঝাই দেই, ডাইরেক্ট ম্যাটেরিয়াল আছে, ডাইরেক্ট লেবার আছে। এই ম্যানুফ্যাকচারিং ওভারহেডে কি কি থাকতে পারে? ফ্যাক্টরির মেশিনের ডেপ্রিসিয়েশন। তো ফ্যাক্টরির মেশিন কিন্তু ফিক্স কস্ট। তারপরে কি আছে? আপনার হচ্ছে ফ্যাক্টরি হেড অফিসের ডেপ্রিসিয়েশন। সো এইখানেও কিন্তু কিছুটা ফিক্স কস্টের অ্যালোকেশন আছে এটার ভিতরে। আর ওইটা হচ্ছে যেটা মানে আনঅ্যাভয়েডেবল ফিক্সড প্লাস পিরিয়ড পিরিয়ড। মানে ধরেন আপনি 3 মাস পরে আপনাকে ধরেন প্রোডাকশন 1 বছর যদি বন্ধ থাকে, তাও আপনার দেখেন আপনার সার্ভিস রুল আছে বা বাংলাদেশের রুল আছে যে 3 মাস বা 4 মাসের স্যালারি দিয়ে তাকে অফ করতে হবে। এখন খেয়াল করেন, ধরেন আপনি কোনো কারণে 1 বছরের জন্য প্রোডাকশন বন্ধ রাখতে হচ্ছে, কোয়ালিটি কারণ হইতে পারে, রেগুলেটরি ফ্রেমওয়ার্কের জন্য হতে পারে। এখন কোশ্চেন হচ্ছে ফ্যাক্টরি ডেপ্রিসিয়েশন, তো তখন আপনি চাইলে অপারেশন সিজ করলে বন্ধ করে রাখতে পারেন ফ্যাক্টরি। কিন্তু হেড অফিসের যে পিরিয়ডিক কস্ট, অর্থাৎ যদি 1 বছর বন্ধ থাকবে দেখে আপনি মনে করলেন যে আমি আজকে সাপ্লাই চেনের ডাইরেক্টরকে বাদ দিয়ে একটা লোক রাখবো আপাতত, এইচআর টিমটা ছোট করব, ফাইন্যান্স টিমের 2-1জনকে বাদ দিব আপাতত যেহেতু অপারেশন বন্ধ, তো ওইটা বন্ধ করতে পারবেন, কিন্তু বন্ধ করার জন্য 3 মাস, 6 মাস, 4 মাসের বেতন দিতে হয়। তার মানে ওইটা আসলে পিরিয়ডিক কস্ট হয়, এক পিরিয়ডে কস্ট পরের পিরিয়ডে কমবে, কিন্তু যেটা প্রোডাক্টের সাথে সংশ্লিষ্ট এটাকে বলে প্রোডাক্ট কস্ট। তো সরাসরি ফিক্সড এবং ভেরিয়েবল এর ভিতরেও হচ্ছে ফিক্স খরচ আছে, কারণ এইটা ভেরিয়েবল, এইটা ভেরিয়েবল, এইটা হয়তো কিছু অংশ ফিক্সড, অর্থাৎ ইলেকট্রিসিটি বিলের একটা মিনিমাম অ্যামাউন্ট দিতেই হবে, মেশিনের একটা ডেপ্রিসিয়েশন চলবে, ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি এবং সিকিউরিটি গার্ড কখনোই বাদ দিতে পারবেন না, কারণ ওইটাকে আপনি হচ্ছে যে রাখতেই হবে গোডাউন ভাড়ার জন্য। আর ওইটা যেটা হয় ওখানেও দুটো আছে, পিরিয়ড কস্টের ভিতরে দুটো আছে। সেটা কি? একটা হচ্ছে পার মান্থ স্যালারি, কিন্তু হেড অফিসের ডেপ্রিসিয়েশন, হেড অফিসের বিল্ডিং এর ডেপ্রিসিয়েশন, হেড অফিসের মেশিনের ডেপ্রিসিয়েশন, হেড অফিসের সরি ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন, হেড অফিসের ধরেন এসি বা এয়ার কন্ডিশন বা এই ধরনের জিনিস আছে, মানে অফিস এন্ড অফিস ইকুইপমেন্ট, এটা কিন্তু ডেপ্রিসিয়েশন চলবে।
তো সেইগুলোকে বলা হয় পিরিয়ড কস্ট, আর এটাকে বলা হয় প্রোডাক্ট কস্ট। অর্থাৎ প্রোডাক্ট কস্টের ভিতরে ভেরিয়েবল এবং ফিক্স থাকতে পারে, পিরিয়ড কস্টের ভিতরে ফিক্স অথবা ভেরিয়েবল থাকতে পারে। কোশ্চেন হচ্ছে যেটা প্রোডাকশনের সাথে সরাসরি সম্পৃক্ত এটাকে আমরা প্রোডাক্ট কস্ট বলবো, আর যেটা প্রোডাকশনের সাথে সম্পৃক্ত না বরং টাইমের সাথে সম্পৃক্ত, মাস গেলেই বেতন দিতে হয়, মাস গেলেই হচ্ছে আপনার ইলেকট্রিসিটি বিল দিতে হয় ফিক্সড অ্যামাউন্টটা, এটাকে বলা হয় হচ্ছে পিরিয়ড কস্ট। আচ্ছা, এবার আসেন, তাহলে আমরা দেখলাম এখন এই ক্লাসিফিকেশন অফ কস্টের ভিতরে একটাকে বলা হয় হচ্ছে ম্যানুফ্যাকচারিং, নন ম্যানুফ্যাকচারিং। এই খরচগুলো, এই যে সেলিং কস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, এখন আপনি বলেন এটা কি প্রোডাক্ট কস্ট নাকি পিরিয়ড কস্ট? এই দুটো খরচ কি প্রোডাক্ট নাকি পিরিয়ডিক খরচ? অ্যাডমিনিস্ট্রেটিভটা তো পিরিয়ডিক বোঝাই যাচ্ছে। সেলিং হুম। কস্টটা যদি আমি সেলস এর সাথে রিলেট করে দিই যে এত ইউনিট বিক্রি করলে এই পরিমাণ ইয়ে পাবে, তাহলে ওইটা হয়তো বা আছে না, ইয়ে হতে পারে, এই তাহলে এই এটা দুটো এই পিরিয়ড। দুটোই হচ্ছে, এই দুটোই পিরিয়ড কস্ট, কারণ এটা প্রোডাকশনের সাথে সম্পৃক্ত। ধরেন প্রোডাকশনের সাথে সম্পৃক্ত যেটা, এটাই প্রোডাক্ট কস্ট। এই তিনটেই প্রোডাক্ট কস্ট, মূলত এগুলোই প্রোডাক্ট কস্ট এগুলো। হ্যাঁ, এর ভিতরে ভাগ থাকতে পারে, এর ভিতরে অনেক কিছু থাকতে পারে। 10টা র মেটেরিয়াল লাগতে পারে, 3 ধরনের লেবার লাগতে পারে, 5 ধরনের এই 7 ধরনের 10 ধরনের ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যাড হইতে পারে, অনেক কিছু মিলে। এই অল আর প্রোডাক্ট কস্ট। এটা ছাড়া মানে সিওজিএস, আমি বলি আপনাদেরকে আর একটা জিনিস বলি, সিওজিএস পর্যন্ত যে খরচ, কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত যে খরচ, এই খরচকে আমরা বলবো প্রোডাক্ট কস্ট। এরপরে আমরা কি করি, সেলস থেকে সিওজিএস বাদ দিয়ে জিপি পাই, জিপির পরে বাদ দেয় হচ্ছে এই সেলিং এক্সপেন্ডিচার, মার্কেটিং এক্সপেন্ডিচার, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্ডিচার। এই জিপির পরে সবগুলো খরচকে আমরা মূলত বলি হচ্ছে পিরিয়ড কস্ট। এখন কি আর একটু ক্লিয়ার হলো? কোনো ডাউট আছে? নতুন করে একটু মনে হয় আপনাদের ধারণাগুলো একটু চেঞ্জ করে দিলাম নতুন করে, নাকি? দেখেন তো আমি যেটা বলেছি বোঝা যায় কিনা এখন। একটাকে বলা হয় প্রোডাক্ট কস্ট, এটা হচ্ছে ভার্সেস পিরিয়ড কস্ট। Product cost include all the costs that are involved in acquiring or making a product. ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এটাকে বলা হচ্ছে। আমি তো বললাম এই যে সিওজিএস এর ভিতরে যে থাকে এটাকে বলা হয়, এবং ইনভেন্টরিও থাকতে পারে। একটা প্রোডাক্টের সিওজিএস এ যেতে পারে, আবার ইনভেন্টরি থাকতে পারে। তার মানে আপনি যদি কোনো একটা ফিনিশ গুড যদি বিক্রি করেন তাহলে সিওজিএস এ যায়, আর ফিনিশ গুড যদি হাতে থাকে তাহলে ইনভেন্টরি হয়। এই খরচগুলোকে বলা হয় হচ্ছে প্রোডাক্ট কস্ট। আর পিরিয়ড কস্টটা কি? Period costs are not, period costs are all the costs that are not included in the product, মানে প্রোডাক্টের ভিতরে নাই, তাহলে কি হতে পারে, সেলিং, অ্যাডমিনিস্ট্রেটিভ, এগুলোকে বলা হয় হচ্ছে পিরিয়ড কস্ট। এবার মনে হয় পুরোটা ক্লিয়ার হয়েছে নাকি? জি স্যার, ক্লিয়ার আছে। ওকে, এখন বলেন তো আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা চেক করি। হুইচ অফ দ্য ফলোইং কস্ট উড বি কনসিডার এ পিরিয়ড কস্ট রাদার দ্যান এ প্রোডাক্ট কস্ট ইন দ্য ম্যানুফ্যাকচারিং কোম্পানি? এইটার মানে অর্থটা তো বুঝছেন কিনা, কোশ্চেনটার অর্থটা বুঝছেন কিনা? হুইচ অফ দ্য ফলোইং কস্ট উড বি কনসিডার, ওই কোন খরচগুলোকে কনসিডার হবে অ্যাজ এ পিরিয়ড কস্ট, কিন্তু মানে রেদার দেন মানে না, ঠিক না, প্রোডাক্ট কস্ট, মানে প্রোডাক্ট কস্ট হিসেবে যাবে না। এর ভিতরে কোন কোন খরচগুলোকে আপনি প্রোডাক্ট কস্ট হিসেবে বিবেচনা করবেন না, রেদার আপনি এটাকে করবেন হচ্ছে কি হিসেবে, করবেন হচ্ছে আপনার পিরিয়ড কস্ট হিসেবে? বলেন তো কোনটা কোনটা? স্যার স্যার বি এক নম্বরটা তো আর ই। পিরিয়ড কস্ট। কোনটা? বি? স্যার এক নম্বর আর স্যার দুই নম্বর। মানে 2 এবং 5। আগে বুঝেন এখানে এই পাঁচটা আইটেমের ভিতরে আপনার পিরিয়ড কস্ট কোনটা কোনটা, এবার এবার অ্যান্সার দেন। মানে পাঁচটা স্যার এ খরচের, আর ডি, এ আর ডি। এ কেন, এ আর ডি? এ জি আর ডি, বিই। বিই, বিই না? আচ্ছা, স্যার বি এবং ই। বিআরই। তাহলে যিনি বিআরই বলছেন তারা এটা ক্লিয়ারলি বুঝছেন, যিনি এ এবং ডি বলছেন তাদের ভিতরে একটা সমস্যা আছে, বুঝাই দিচ্ছি, খেয়াল করেন। ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্ট ডেপ্রিসিয়েশন, তার মানে ফ্যাক্টরিতে যে মেশিন দিয়ে প্রোডাক্ট করেন সেই প্রোডাক্টের ডেপ্রিসিয়েশন চলে যাবে এটার ভিতরে, ওভারহেডের ভিতরে। তার মানে এইটা হচ্ছে প্রোডাক্ট কস্ট, এটা ডেফিনেটলি প্রোডাক্ট কস্ট, এই প্রথমটা। তারপরে সেকেন্ড দেখেন, ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, প্রোডাক্ট কস্ট। ইলেকট্রিসিটি কস্ট টু লাইট দ্য প্রোডাকশন ফ্লোর, অর্থাৎ প্রোডাকশন ফ্লোরের যে ইলেকট্রিসিটি লাইট, এটা তো এর ভিতরে যাবে, এই যে এটার ভিতরে যাবে, ওভারহেডের ভিতরে।
তার মানে আলটিমেটলি এই তিনটা হচ্ছে আপনার অ্যান্সার না, এই তিনটা হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারিং, এই তিনটা হচ্ছে সরাসরি প্রোডাক্ট কস্ট। আর পিরিয়ড কস্ট হচ্ছে এটা কি, প্রপার্টি ট্যাক্স অন কর্পোরেট হেডকোয়ার্টারের যে আপনার সিটি কর্পোরেশনের ট্যাক্স দিতে হয়, এইগুলো পৌরসভার ট্যাক্স দিতে হয়, এই ট্যাক্সটা হচ্ছে প্রোডাক্টের সাথে সংশ্লিষ্ট না। আর একটা কোনটা, সেলস কমিশন, সেলসের লোকজন সেলস করলে কমিশন দিতে হয়, না সেলস করলে কমিশন দিতে হয় না, এই খরচটা প্রোডাকশনের সাথে সম্পৃক্ত না। এই দুটো হচ্ছে পিরিয়ড কস্ট। যারা প্রপারলি আইডেন্টিফাই করতে পেরেছেন দুইজন তিনজন, তারা খুব সুন্দর বুঝেছেন। যারা আগে ভুল বুঝছিলেন এখন কি বুঝতে পারছেন? যিনি বলছিলেন এ আর ডি, ইজ ইট ক্লিয়ার টু ইউ নাও? জি স্যার, ক্লিয়ার। ওকে, ওকে। আচ্ছা, এবার আসেন কস্ট ক্লাসিফিকেশন ফর প্রিডিক্টিং কস্ট বিহেভিয়ার। ওই যে শুরুতে বলছিলাম না যে আগের থেকে বাজেট করতে হয়, আগে বুঝতে হয় মানে কস্টের বিহেভিয়ার ঠিক, এটা কি ফিক্সড কস্ট, মিক্স কস্ট, ভেরিয়েবল কস্ট, এই জিনিসগুলো। তো বলা হচ্ছে কস্ট বিহেভিয়ার রেফার টু হাউ এ কস্ট উইল রিয়াক্ট to change in the level of activities. The most of the common classification, variable cost, fixed cost, mixed cost. উপরের দুইটা সবাই বুঝবেন, পরেরটা লাস্টটা বলেন, মিক্সড কস্ট মানে কি? স্যার কিছুটা ভেরিয়েবল, কিছুটা ফিক্স, একটা উদাহরণ সার্টেন ভেরিয়েবল ফিক্স। উদাহরণ দিতে পারবেন? স্যার ইলেকট্রিসিটি বিল। হুম, রাইট। স্যার কিরকম? টেলিফোন বিল। হ্যাঁ, হ্যাঁ। কারণ দেখা যায় যে টেলিফোন লাইন এক এক ইউনিটও মানে 1 মিনিটও কথা না বললে মিনিমাম একটা চার্জ আছে, ওই অংশটা ফিক্সড। আর তারপরে প্রতি ইউনিট কথা বলার জন্য যে টাকাটা সেটা ভেরিয়েবল। একইভাবে ইলেকট্রিসিটি বিলে বলা হয় যে প্রথম 10 ইউনিট পর্যন্ত 100 টাকা দিতে হবে, মানে 10 টাকা করে ধরলাম, আমি এক্সাম্পল বলছি। পরের এই 10 ইউনিটের পরে এডিশনাল ইউনিট ইউজ করলে তখন হবে 60 টাকা করে। তার মানে এই যে খরচটা মাস শেষে ইলেকট্রিসিটি বিল আসবে, তার ভিতরে ফিক্সড পোর্শন আছে আবার ভেরিয়েবল পোর্শন আছে। এই কারণে এটাকে বলা হয় মিক্স কস্ট, অথবা আরেকটা বলা হয় সেমি ভেরিয়েবল কস্ট, অথবা সেমি ফিক্সড কস্ট। অর্থাৎ সেমি ভেরিয়েবল এবং সেমি ফিক্সড এই ন্যাচারাল কস্ট গুলোকে মিক্স কস্ট বলা হয়। কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? না ওকে, যদি না থাকে তাহলে আমরা পরে যাই। হ্যাঁ, এখন ভেরিয়েবল কস্ট কোনটা? ভেরিয়েবল কস্ট হচ্ছে 1 ইউনিট তৈরি করলে যে 10 টাকা লাগে, 2 ইউনিট 20 টাকা, 3 ইউনিট 30 টাকা, এর ভিতর যে র মেটেরিয়ালটা আছে এটা তো প্রতি ইউনিটের সাথে সম্পৃক্ত। তার মানে প্রত্যেকটা ইউনিট প্রতি এক খরচ, এটাকে বলা হচ্ছে ভেরিয়েবল কস্ট। যেমন 1 ইউনিট করলে 10 টাকা লাগলে 2 ইউনিটে 20 টাকা, 3 ইউনিটে 30 টাকা, 4 ইউনিটে 40 টাকা, 5 ইউনিটে 50 টাকা, এই যে খরচ এটাকে বলা হয় হচ্ছে ভেরিয়েবল খরচ। এ কস্ট দ্যাট ভ্যারিজ ইন টোটালে ভ্যারি করে ইন ইন ডাইরেক্ট প্রপোর্শন টু দ্য চেঞ্জ ইন দ্য লেভেল অফ অ্যাক্টিভিটিস। অর্থাৎ যত প্রোডাকশন করবে তত বাড়বে। কিন্তু ইন সাম কেসেস প্রোডাকশন কস্ট ইজ বেসড অন হাউ মেনি ইউনিট অফ প্রডিউস প্রোডাক্ট। তার মানে আপনার প্রতি ইউনিট যোগ করতে থাকবে, যোগ করতে থাকলে আপনি দেখবেন যে স্টেট উঠে যাচ্ছে, 1 ইউনিটের জন্য 10 টাকা, 2 ইউনিট 20, 3 ইউনিট 30, এরকম। এটাকে বলা হয় ভ্যারিয়েবল খরচ। টোটাল কস্টটা ভ্যারি করবে কিন্তু পার ইউনিট একই থাকবে। বোঝা গেছে ভেরিয়েবল কস্টটা? জি স্যার, বোঝা গেছে। আচ্ছা, এবার আসেন ভেরিয়েবল কস্ট পার ইউনিট ফিক্স, কিন্তু ভেরিয়েবল খরচ টোটালটা ভ্যারি করবে, টোটালটা উঠবে, কিন্তু পার ইউনিটটা আবার ফিক্সড, মানে 10 টাকা 10 20 একই, প্রতি ইউনিট প্রতি একই খরচ। However, variable cost is constant if expressed on a per unit basis. Per unit cost of product remains constant even though the cost of the product increase or decrease with activities. এবার আসেন ফিক্সড খরচ। ফিক্সড খরচটা কি? ফিক্সড কস্ট হচ্ছে the cost that remains constant in total regardless of change in the level of activities. However, if expressed on a per unit basis, the average fixed cost unit will be varies increasingly with the activities. অর্থাৎ একটা ছোট্ট উদাহরণ দিই। ধরেন একটা মেশিন এনেছেন, এই মেশিনটা মাসে 1 লাখ ইউনিট করতে পারে। তো এই মেশিনটা যদি ধরেন 10 বছর চলে, তাহলে এইটার দাম যদি হয় ধরেন 12 কোটি টাকা, তাহলে 10 বছর চললে 1 বছরে হবে
হচ্ছে 1,20,00,000 টাকা হচ্ছে ভাগ হবে, ঠিক আছে। তাকে যদি আবার আপনি প্রতি মাসে ভাগ করেন, তাহলে 10 দিয়ে ভাগ দিলে হবে হচ্ছে 10,00,000 টাকা, সরি 12 দিয়ে ভাগ দিলে হবে 10,00,000 টাকা। অর্থাৎ প্রতি মাসে 12 কোটি টাকার একটা মেশিন যদি 10 বছর চলে, তাহলে প্রতি মাসে 10,00,000 টাকা করে আপনার এখানে 10 লাখ হয় না 1 লাখ হয়, 1 লাখ হয়। 1 লাখ করে আপনার হচ্ছে 1 লাখ টাকা করে আপনার প্রতি মাসের একটা খরচ চার্জ হবে। কারণ এইটা আপনি 1 ইউনিট করলেও 1 লাখ টাকা, 2 ইউনিট করলেও 1 লাখ টাকা, 3 ইউনিট করলেও 1 লাখ টাকা, 1 লাখ ইউনিট পর্যন্ত 1 টাকা। অর্থাৎ 1 লাখ ইউনিট করলে প্রতি ইউনিটে ভাগ হবে 1 টাকা করে, আর 1 ইউনিট করলে সরাসরি ফিক্স খরচ ভাগ হবে হচ্ছে 1 লাখ টাকা। বোঝা গেল কোশ্চেনটা? ইজ ইট ক্লিয়ার টু ইউ নাও? কোনো কোশ্চেন আছে? স্যার ক্লিয়ার। ওকে, এখন দেখেন এই ফিক্স কস্ট পার ইউনিট কমে যায়। হাওভার, ওই যে বললাম 1 ইউনিট করলে হয়তো 1 লাখ টাকা, 2 ইউনিট করলে হচ্ছে 50,000 টাকা, 3 ইউনিট করলে 33,000 টাকা, 4 ইউনিট করলে 25,000 টাকা, 5 ইউনিট করলে 20,000 টাকা, 6 ইউনিট করলে 16,000 টাকা, 7 ইউনিট, এভাবে যত ইউনিট বাড়বে তত আপনার পার ইউনিট খরচ কমে যাবে। এটাকে বলে হাওভার, if expressed on a per unit basis, the average fixed cost per unit varies inversely with the change in the activities. যত অ্যাক্টিভিটিস বাড়বে পার ইউনিট খরচ হচ্ছে কমতে থাকবে। তাহলে টাইপস অফ কস্ট এই যে, একটাকে বলা হচ্ছে কমিটেড কস্ট, একটাকে বলে ডিসক্রিশনারি কস্ট। এখন আমি আগের দিন বলছিলাম যে গুড কস্ট ব্যাড কস্ট, আপনারা একজন বলছিলেন স্যার উদাহরণ দেন। উদাহরণ এখানেই চলে আসবে। দেখেন আপনার এক্সাম্পল অফ ফিক্সড কস্ট খেয়াল করেন। কমিটেড কস্ট, লং টার্ম ক্যান নট বি সিগনিফিকেন্টলি রিডিউস ইন শর্ট টার্ম। অর্থাৎ একটা মেশিন কিনে ফেলছেন অথবা একটা বিল্ডিং বানিয়ে ফেলছেন, সেটা কিন্তু সিগনিফিকেন্টলি আপনি কমাইতে পারবেন না। কিন্তু ডিসক্রিশনারি ফিক্সড কস্ট কি আছে, মে বি অল্টার্ড ইন দ্য শর্ট টার্ম বাই বাই কারেন্ট মার্জিনাল ডিসিশন। যেমন হচ্ছে আপনি ডেপ্রিসিয়েশন অফ দ্য বিল্ডিং অ্যান্ড ইকুইপমেন্ট অ্যান্ড রিয়েল এস্টেট, এটা কিন্তু কমাইতে পারবেন না। রিয়েল এস্টেট ট্যাক্স, ইকুইপমেন্ট ডেপ্রিসিয়েশন, বিল্ডিং এর ডেপ্রিসিয়েশন, এটা কমিটেড কস্ট, এটা করানো যাবে না, এটা অ্যালোকেশন, এটা কমানোর কোনো সুযোগ নাই। ওয়ান্স ইউ বট এ বিল্ডিং অর কনস্ট্রাক্টেড এ বিল্ডিং অর অর ইরেকশন কমিশনিং এ মেশিন ইন ইউর ফ্যাক্টরি, অথবা এইটা করার সঙ্গে সঙ্গে আপনার এটা কমিটেড কস্ট হয়ে যাবে, ভাগ হতে থাকবে, এটা প্রোডাকশন হোক বা না হোক। কিন্তু কিছু কিছু ফিক্স খরচ চাইলে অ্যাভয়েড করা যায়। যেমন অ্যাডভার্টাইজমেন্ট খরচ। প্রথম আলোর সাথে কন্ট্যাক্ট ছিল, তো প্রতি মাসে 5টা করে অ্যাড দিবে, তাকে দিবেন 5 লাখ টাকা। প্রোডাকশন বন্ধ, প্রথম আলোর সাথে এটা চুক্তিটা ক্যান্সেল করলেন, এটা ডিসক্রিশনারি কস্ট বা অ্যাভয়েডেবল কস্ট। এটা হচ্ছে আনঅ্যাভয়েডেবল খরচ, এটা হচ্ছে অ্যাভয়েডেবল খরচ। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট খরচ, আপনি আইবি এর সাথে একটা চুক্তি করছেন যে তার সেলস লোকদের দিয়ে, বা কান্তার অথবা হচ্ছে এই এসি লেনসন, এরকম অনেকগুলো কোম্পানি আছে যাদের সাথে আপনি রিসার্চ ডেভেলপমেন্টে রিসার্চের জন্য কিছু কাজ দিয়েছিলেন। এখন আপনি আপাতত ক্যাশ ক্রাইসিসে আছেন, বিজনেস ভালো চলছে না, আপনি এটা কিন্তু অ্যাভয়েড করতে পারবেন। কমিটেড কস্ট অথবা আনঅ্যাভয়েডেবল কস্ট এবং হচ্ছে অ্যাভয়েডেবল বা ডিসক্রিশনারি কস্ট, এটা কি বোঝা গেল? ইজ ইট ক্লিয়ার? জি স্যার। ওকে, এগুলো কি কিছু কিছু নতুন না সবই জানতেন আপনারা, বলেন তো? কারণ এখানে মিক্স আছে তো, আমরা অনেকেই আছি বিভিন্ন বিভিন্ন ব্যাকগ্রাউন্ড, কেউ কমার্স ব্যাকগ্রাউন্ড, কেউ হয়তো অন্য ব্যাকগ্রাউন্ড। বলেন, কিছু কি বোঝা কিছু যাচ্ছে? নতুন আছে। আর আচ্ছা, কস্ট প্যাটার্ন তো আমরা জানতাম, কিন্তু এই যে আপনার যে টার্মিনোলজি গুলা বিভিন্ন হ্যাঁ, ক্যাটাগরাইজেশনের, এগুলা নতুন। এটা কেন লাগবে জানেন? যখন আপনি কস্টিং টিম, আপনি সুবিধা হচ্ছে আপনি যদি সিইও হন অথবা হেড অফ সেলস হন, হেড অফ প্রোডাকশন হন অথবা বিজনেস, তখন কিন্তু কস্টিং টিমের সাথে কথা বলতে গেলে এই বিজনেস ল্যাঙ্গুয়েজেই কথা বলতে হবে, ঠিক আছে? এই জন্য টার্মিনোলজি গুলো এবং জিনিসটা বুঝতে হবে যে হোয়াট ইজ, কিভাবে করতে হয়। আমরা এটা অনেকেই কমন সেন্স দিয়ে চলে যেতে পারবো, কিন্তু আলটিমেটলি যখন আমরা টার্মিনোলজি ইউজ করবো তখন আমরা রিয়েল বিজনেস জার্গনটা ইউজ হবে, রিয়েল টার্মিনোলজি ইউজ করবো, আপনি কুইকলি পিক করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন এই কস্ট ক্লাসিফিকেশন ফর প্রিডিক্টিং কস্ট বিহেভিয়ার। এই দেখেন, এটা আমরা জানি ভেরিয়েবল খরচ হচ্ছে আপনার এই ইন টোটাল হচ্ছে বাড়বে, আর পার ইউনিট ফিক্স। আর ফিক্স খরচ হচ্ছে ইন টোটাল হচ্ছে আপনার ইন টোটাল হচ্ছে ফিক্স, কিন্তু পার ইউনিট কমতে থাকবে।
সো এইটাই হচ্ছে কস্ট নেচার। আজকের এই স্লাইডটা দিয়ে দিব, এটা একটু দেখে নিয়েন। আচ্ছা, এখন আপনি বলেন এইটার অ্যান্সার যদি এটা বুঝে থাকেন, তাহলে বলেন তো, which of the following cost would be variable with respect of the number of corns sold at Baskins and Robbins shop? They may more, so there may be more than one correct answer. বলা হচ্ছে বাস্কিনস এন্ড রবিন্স এর শপে কর্নস বিক্রি হয়, হ্যাঁ, কোন বিক্রি হয়, কোন আইসক্রিম, সরি, আমি কর্ন মনে করছিলাম, কোন বিক্রি হয়। এখন এর ভিতরে কোন খরচগুলো হচ্ছে আপনার ভেরিয়েবল খরচ, বলেন তো। একাধিক সি অ্যান্ড ডি। স্যার সি এন্ড ডি। C&D স্যার। সি সি অ্যান্ড, এন্ড ডি। আচ্ছা, দি কস্ট অফ লাইটিং অফ দ্য স্টোর। আচ্ছা, আপনারা আরেকবার চিন্তা করে দেখেন, আমি বলছি যে হুইচ ইজ ভেরিয়েবল খরচ, ভেরিয়েবল কস্ট। যেমন আপনি লাইটিং বলছেন, ধরেন আমি বলি, একটু বুঝাই বলি, আপনার দোকান যতক্ষণ খোলা থাকে ততক্ষণ কিন্তু লাইটিং চলে স্টোরে। আপনি যদি 5 জন কাস্টমার আসে তাও যে লাইট খরচ হবে, 10 জন আসলেও একই খরচ হবে, 50 জন আসলে একই খরচ হবে। তাহলে কি এটা কি ভেরিয়েবল হবে না ফিক্সড হবে, বলেন। এটা ফিক্সড। ঠিক স্যার। কারণ এটা তো আপনার যত ঘন্টা চলবে ততক্ষণ পর্যন্ত আপনি এটা অ্যাভয়েডেবল, এটা এরকম বলতে পারেন যে আমি দোকান বন্ধ করলে অ্যাভয়েডেবল করতে পারবো, কিন্তু স্টিল এটা ভেরিয়েবল কস্ট না, এটা ফিক্সড খরচ। কারণ ফিক্সড খরচ কিন্তু অ্যাভয়েডেবল, আবার ফিক্সড খরচ আনঅ্যাভয়েডেবল। এখানে যেটা এই বাস্কিনস এন্ড রবিনসের এটা, এইটা কিন্তু ফ্যাক্টরি, যেদিন স্টোর বন্ধ থাকবে লাইট বন্ধ থাকবে, কিন্তু যতক্ষণ দোকান খোলা থাকবে ততক্ষণ পর্যন্ত লাইট জ্বলবে, ততক্ষণ পর্যন্ত 5 ইউনিট, 10 ইউনিট, 50 ইউনিট এই বিক্রির সাথে এটা কোনো ভেরিয়েবল, অতএব এটা ফিক্স খরচ হওয়া উচিত। ওয়েজেস অফ দ্য স্টোর ম্যানেজার, এটা কি ফিক্স নাকি ভেরিয়েবল? ফিক্সড। কস্ট অফ দ্য আইসক্রিম, এটা ভেরিয়েবল এটা স্যার। ভেরিয়েবল সেলস স্যার। এর সাথে ভ্যারি করবে। কস্ট অফ দ্য ন্যাপকিন ফর কাস্টমার, এটাও ভেরিয়েবল। ভেরিয়েবল স্যার। কারণ ভেরিয়েবল এই সেলস এর সাথে। এই দুটা ভেরিয়েবল। যখনই একটা আইসক্রিম দেন সঙ্গে 2টা টিস্যু দিয়ে দেন, যখনই একটা আইসক্রিম বিক্রি করেন একটা আইসক্রিমের খরচটা হচ্ছে, তার মানে এই দুইটা হচ্ছে আপনার, এই 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 নিচের দুইটা হচ্ছে আপনার ভেরিয়েবল খরচ, উপরেরটা হচ্ছে ফিক্সড খরচ। কিন্তু আপনার শুরুতে কেউ কেউ বলছিলেন এইটার কথা, এইটা এবং এইটার কথা বলছিলেন। ইজ ইট ক্লিয়ার, বুঝা গেছে? মানে যেভাবে আমরা ডিসকাশন করছি এটা কনসেপ্টটা খুব ভালো ক্লিয়ার হচ্ছে না? জি স্যার। ওকে, আচ্ছা, এবার আসি আমরা, এইবার আসেন, এইটা একটা একটু কঠিন নিয়ে যাচ্ছি, কারণ আমরা যখন কস্ট কাটল করবো তখন লাগবে। এই যে মিক্স কস্ট আসে, কি বলে মিক্স কস্ট, হ্যাঁ, এটাকে আমরা বলছি মিক্স কস্ট। মিক্স কস্ট অলসো কল্ড সেমি ভেরিয়েবল কস্ট, মানে মিক্স কস্টকে আর একটা নামে বলা যায়, মানে মিক্স কস্ট এবং সেমি ভেরিয়েবল কস্ট ইন্টার এক্সচেঞ্জেবল, দুইটার একই, মানে একই নামে বলা যাবে। A mixed cost contains both variable and fixed element. Consider the example of unit. কিরকম, ধরেন ওই যে ইউটিলিটি বিল, একটু আগে ইলেকট্রিসিটি বিল বললেন, তারপরে হচ্ছে আপনার ওয়াসা বিল বললেন, যে স্যার পানি এই বিদ্যুতের বিল বলেন, যাই বল, তো কি হলো, এইটুকু ফিক্সড, তারপরে ভেরিয়েবল, এটা ফিক্সড, এটা ভেরিয়েবল, এটাকে বলে মিক্সড কস্ট। ভেরিয়েবল পার ইউনিট আর এটা ফিক্সড, এটা আমরা দেখেছি। এখন আপনি বলেন একটা মেথড, এটা আমাদের সব সময় লাগবে, এটা আমরা অলওয়েজ করি, এটাকে বলা হাইলো মেথড। খেয়াল করেন, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, হ্যাঁ, এই 6 মাসের আওয়ার্স অফ মেনটেনেন্স, মানে কত ঘন্টা হচ্ছে মেনটেনেন্স করতে হয়েছে, ঠিক আছে, মেশিনের, আর টোটাল মেনটেনেন্স খরচ। এখন এইখান থেকে আপনারা আমাকে বের করে বলেন যে কতটুকু ভেরিয়েবল কতটুকু ফিক্সড। দেখেন, আপনার জানুয়ারি মাসে 625 আওয়ার মেনটেনেন্স করছে আপনার ইঞ্জিনিয়ার বা আপনার যারা আছে, তাতে খরচ হয়েছে 7,950। যখন 450 হয়েছে তখন 750, 740, 7,400। যখন 700 হয়েছে তখন হচ্ছে আবার 8,275। 550 যখন হয়েছে তখন 7,625, আর যখন 775 হয়েছে 9,100। 850 যখন হয়ে গেছে তখন হচ্ছে 8,900। তার মানে এখান থেকে নিশ্চয়ই কিছু অংশ ভেরিয়েবল, কিছু অংশ ফিক্সড। কারণ আপনাকে আমি বললাম যে এইটাকে কতটুকু ফিক্স কতটুকু ভেরিয়েবল বের করতে হবে, বলেন, পারবেন? হাই এবং লো যেটুকু অংশ মেথডের। মানে, জি বলুন প্লিজ। জি যেটুকু অংশ আমার মিনিমাম কস্টিংটা হচ্ছে, যেমন এখানে 450 দেখাচ্ছে,
হুম, এটা হচ্ছে আমার মানে ফিক্সড আর কি, ফিক্সড পোর্শনটা। হুম। আর এর উপরে যতটুকু যাচ্ছে প্রতি মাসে সেগুলো হচ্ছে আমার ভ্যারিয়েবল পোর্শনটা। আসলে আপনি যেটা বলার চেষ্টা করছেন এটা ওরকম না, বিষয়টা খেয়াল করেন। এর ভিতরে ফিক্সড আছে, ভেরিয়েবল আছে। এটাকে হাই লো মেথড হচ্ছে সবচেয়ে হাই যতগুলো রেঞ্জ থাকবে, রেঞ্জ এইটা ডেটা রেঞ্জ। হ্যাঁ, এখানে দেখবেন সবচেয়ে কম অ্যাক্টিভিটিস 450, সবচেয়ে বেশি 850। তাহলে 850 এবং 450-এর ভিতরে ডিফারেন্স কত ইউনিট? 400। 400-র কারণে খরচ কত বাড়লো খেয়াল করেন, 8,900 বিয়োগ হচ্ছে 7,400। তার মানে 400 ইউনিট চেঞ্জের কারণে খরচ বেড়েছে হচ্ছে 2,400 টাকা। তাহলে 1 ইউনিটের খরচ কত? 6 টাকা। তার মানে এইখানে একটা পার আওয়ার অফ মেনটেন্যান্সের জন্য একটা ভেরিয়েবল খরচ আছে 6 টাকা। এটা কি এখন বোঝা গেল? মানে যিনি বলছিলেন যে 450, 850 মানে কাছাকাছি আপনি গেছেন। বাট ফ্যাক্ট হচ্ছে যখন সবচেয়ে বড় অ্যাক্টিভিটিস 850 নিলেন, তার এগেনস্টে খরচ হচ্ছে 8,900। লেখেন 850, 8,900। সবচেয়ে লোয়েস্ট হচ্ছে, এর নামটা হচ্ছে হাই লো মেথড। 4,450, 450 বসালেন, খরচ কত? 7,400, মানে 7,400। তাহলে এইটা আওয়ার্স অফ মেনটেন্যান্সের ডিফারেন্স 400 ঘন্টা, আর তার জন্য খরচ বেড়েছে হচ্ছে 2,400 টাকা। তাহলে এইটা ভেরিয়েবল, কারণ এর ভিতরে ফিক্সড খরচ আছে, এটার ভিতরে ফিক্সড আছে, এটার ভিতরে ফিক্সড এলিমেন্ট আছে, এটার ভিতরে ফিক্সড এলিমেন্ট আছে। তাহলে নাম্বার অফ অ্যাক্টিভিটিস যখন চেঞ্জ হয়েছে, এইটা হয়েছে অনলি ডিউ টু দ্য ভেরিয়েবল। তাহলে এইটার থেকে 450 এবং 850-এর ভিতরে ডিফারেন্স 400, 400-র জন্য খরচ বাড়ে 2,400। তাহলে 1 ইউনিট কত? 6 টাকা। তাহলে এর ভিতরে দ্য ভেরিয়েবল কস্ট পার আওয়ার অফ মেনটেনেন্স ইজ ইকুয়াল টু দ্য চেঞ্জ ইন কস্ট ডিভাইডেড বাই দ্য চেঞ্জ ইন আওয়ার্স। এবার কি বোঝা গেছে ক্লিয়ারলি? স্যার এটা তো ওই যে রান বাই রাইজ এর কনসেপ্টে বের করা আর কি, স্লোপটা বের করা আছে। হ্যাঁ, 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 এটা অনেক, আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ সহজভাবে এটাকে হাইলো মেথড বলি। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর সব বইতে, কস্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর সব বইতে আপনাকে এই নামেই পাবেন, হাইলো মেথড। আর ডিফারেন্ট ডিফারেন্ট তো আছেই, বিভিন্ন মেথডে বিভিন্ন রকম নাম দিয়েছে। সো এখন কি ক্লিয়ার সবাই? জি স্যার, ক্লিয়ার। তাহলে কি হলো? 850-এর খরচ হচ্ছে এটা তো বের করে ফেললাম। এখন তাহলে বলেন টোটাল ফিক্স খরচ কত? তাহলে আবার খেয়াল করেন, মজার ব্যাপার, 850-এর ভিতরে টোটাল খরচ কত? 9,800 মাইনাস, আমরা ফিক্স খরচ মানে কি? টোটাল কস্ট ইকুয়াল টু ফিক্স প্লাস ভেরিয়েবল। তাহলে ফিক্স খরচ মানে কি? টোটাল কস্ট মাইনাস ভেরিয়েবল খরচ। দেখেন 9,800 টোটাল, ভেরিয়েবল কত? ইউনিট কত? 850, পার ইউনিট লাগছে 6 টাকা করে। এটা আমরা আগে দিয়ে বের করলাম, 6 টাকা করে পার আওয়ার বের করছি। তাহলে পার আওয়ার হচ্ছে যদি 6 টাকা করে হয় আর 850 মেনটেনেন্স আওয়ার হয়, তাহলে 5,100 টোটাল ভেরিয়েবল খরচ। আর ফিক্স খরচ হচ্ছে 9,800। তাহলে বাদ বাকি, সরি, টোটাল কস্ট হচ্ছে 9,800, তাহলে বাদ বাকিটা হচ্ছে ফিক্স কস্ট। এটা কি বোঝা গেছে? জি স্যার, বুঝা গেছে। ভালো করে খেয়াল করেন, আমি কিন্তু একটা কোশ্চেন দিব এখন, একটু পরে একটা কোশ্চেন আছে। আচ্ছা, যদি সব বুঝে থাকেন আপনারা, এবার আপনি বলেন এখান থেকে কোন অ্যান্সারটা রাইট। কেউ একজন পড়েন কোশ্চেনটা, কেউ একটা পড়ে শোনান, আর একজন অন্যের অ্যান্সার করেন, বলেন। আচ্ছা, আমি শোনাচ্ছি। সেলস স্যালারিজ অ্যান্ড কমিশন আর 10,000 USD when 80,000 ইউনিটস আর সোল্ড। তাহলে সেলস কমিশন কিছুটা ভেরিয়েবল নেচারের, মানে সেলস কমিশন ভেরিয়েবল, স্যালারিটা হচ্ছে কমিটেড কস্ট হিসেবে ফিক্সড। তাহলে 80,000 ইউনিট করে খরচ হচ্ছে 10,000 টাকা, অ্যান্ড 14,000 খরচ যখন 1,20,000 ইউনিট সোল্ড করে। ইউজিং দ্য হাইলো মেথড, হোয়াট ইজ দ্য ভেরিয়েবল পোর্শন অফ দ্য সেলস স্যালারিজ অ্যান্ড কমিশন? বলেন। স্যার বি নম্বর। 2 নম্বর কিভাবে করব? বি বি দুই সরি, নম্বরটা। সি, স্যার বি বি বি, ডি, বি বি ফর বি বাংলাদেশ। জি, বি জি ফর স্যার, বি, বাংলাদেশ। বি ফর বি for বাংলাদেশ। তাহলে কি হবে? আমরা করব হচ্ছে হাইয়েস্ট অ্যাক্টিভিটিস যে 1,20,000, 1,20,000 মাইনাস 80, তাহলে 40,000। আর তার জন্য খরচ হয়েছে কত? 14 মাইনাস 10, 4,000। তাহলে 4,000 ডিভাইডেড বাই 40,000 ইজ বেসিকলি বি। এখন খুব ক্লিয়ারলি বোঝা গেছে না জিনিসটা? এটা কত প্রয়োজনীয়, নাহলে কি বের করতে পারতেন যে কত টাকা হবে, কিভাবে হবে? এখন তো পানির মতো মনে হচ্ছে, কিন্তু যখন আপনি কস্টিং দেখতে যাবেন
তখন অনেক বেশি এই জিনিসগুলো টুলস গুলো ইউজ হবে। আসলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইজ ভেরি ইন্টারেস্টিং এবং ভেরি ইজি, বাট একটু জানতে হয় জিনিসগুলো, জানলে আপনি ওই কস্ট অপটিমাইজেশনের কাজটা করতে পারবেন। আদারওয়াইজ তো আপনি থিওরিটিক্যালি জানবেন, প্র্যাকটিক্যালি করতে হবে, তখন এই জিনিসগুলো আপনি করবেন না, আপনার অ্যাকাউন্টেন্ট করবে, আপনার হেড অফ কস্টিং করবে, আপনার কস্ট ম্যানেজার করবে, কস্ট কন্ট্রোলার করবে, কিন্তু আপনি এই জিনিসগুলো বুঝতে হবে। আর যারা সরাসরি ফাইন্যান্সে কাজ করেন তাদের তো এটা করতেই হয়। আরেকটা করেন তো, সেলস এন্ড, ও আচ্ছা, এখন বলতেছে সেলস স্যালারিজ ওই একই, সেলস স্যালারিজ এন্ড কমিশন 10,000 USD ফর 80,000 ইউনিট, 14,000 টাকা ফর 1,20,000 ইউনিট। এর ভিতরে হাইলো মেথড ইউজ করে ফিক্স খরচটা বের করতে হবে, কত বলেন তো? এ এ স্যার শিওর? এ নাম্বারটা। কিভাবে করবেন? এই যে টোটাল খরচ 14,000, তাহলে টোটাল খরচ 14,000, আর এখানে ভেরিয়েবল খরচ 10 টাকা করে, 1,20,000 12, 12 আর 14 ডিফারেন্স 2। সিমিলারলি একই কাজ করা যায় এখানে, দেখেন এখানেও তাই, এখানেও তাই সেম। ধরেন 1,20,000 গুণ 1.10, তাহলে 12,000 আসবে। 14 থেকে 12,000 বিয়োগ করলে আমার 2,000 টাকা থাকে। এক্স্যাক্টলি, উপরেরটাও তাই, উপরেরটা দেখুন, দেখেন খেয়াল করেন, টোটাল কস্ট 10,000, আর 80,000 ইন্টু 10 হলে হচ্ছে 8,000, তাহলে 8,000 আর 10,000-এর ডিফারেন্স হচ্ছে 2,000। তারপরে ফিক্স খরচ অলওয়েজ ফিক্স, হ্যাঁ, ফর এ সার্টেন নাম্বার অফ অ্যাক্টিভিটিস। এই জিনিসটা কি সবাই জানতেন নাকি আজকে অনেকে নতুন জানলেন বলেন তো? ডাইরেক্ট ইনডাইরেক্ট তো আমরা দেখেছি। আচ্ছা, এবার বলেন তো রিলেভেন্ট কস্ট বলতে কি বোঝা যায়, রিলেভেন্ট এবং ইরিলেভেন্ট? কেউ একজন বলেন তো, হোয়াট ইজ রিলেভেন্ট কস্ট আর হোয়াট ইজ ইরিলেভেন্ট কস্ট? স্যার একটা কাজের জন্য যে কস্টগুলি স্যার নেসেসারি, ওগুলো হচ্ছে রিলেভেন্ট কস্ট। সবই তো নেসেসারি। স্যার কস্টিং এর ক্ষেত্রে যেই কস্ট গুলোকে আমরা কনসিডারেশনে রাখবো সেইটা রিলেভেন্ট। যেমন মানে স্যার আমাদের বিজনেস করার সময় যে কস্টটা হয়ে গেছে অলরেডি, যেটা সাঙ্ক, যেটা গন, সেটা আমরা কস্টিং এর সময় ক্যালকুলেশনে রাখি না, রাইট, ওইটাই রিলেভেন্ট। রাইট। যেগুলো কনসিডারেশন রাখি সেটা রিলেভেন্ট। একটা এক্সাম্পল দিয়ে আপনারা ইজি হবে, হ্যাঁ। ধরেন, ধরেন আপনার একটা বিল্ডিং করবার জন্য আপনি ধরলেন যে বিল্ডিংটা তেজগাঁ কমার্শিয়াল এরিয়া আছে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, তেজগাঁ কমার্শিয়াল এরিয়াতে বিল্ডিংটা আছে। তো এই বিল্ডিংটা আপনার হচ্ছে রাজুক থেকে আপনি রাজুক থেকে আপনি পারমিশন পেয়েছেন হচ্ছে, রাজুক থেকে পারমিশন পেয়েছেন G+14। G+14-এর জন্য আপনি, G+14-এর জন্য আপনি এসে হচ্ছে পরবর্তীকালে 14 তলা করতে চাইলেন। পরে আপনার আর্কিটেক্ট বলল যে ফারের নিয়ম অনুসারে 14 তলা করার থেকে 12 তলা করলে বেটার হবে, হ্যাঁ, কারণ 12 তলা করলে আপনি গ্রাউন্ড কাভারেজ বেশি পাবেন, ধরলেন সে বললো আর কি, হ্যাঁ। এখন 14 তলা করবেন নাকি 12 তলা করবেন, এই ডিসিশন নিচ্ছেন এসে গ্রাউন্ড লেভেলে, এসে গ্রাউন্ড লেভেলে, খুব মনোযোগ দিয়ে কারণ গ্রাউন্ড লেভেলে। এখন নিচে যে 3টা বেসমেন্ট করছেন, ওই বেসমেন্টটা এখন ইরিলেভেন্ট খরচ, কারণ ওইটা অলরেডি সাঙ্ক, অলরেডি ডান। যে সাঙ্ক কস্ট বলছেন, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। যে বিল্ডিং এর, খুব খেয়াল করে মনোযোগ দিয়ে খেয়াল করেন, আপনার অপশন ছিল যে আপনি 10 তলাও 12 তলা করার অপশন ছিল, আপনি 12 তলার উপরে বেস করে নিচে 3টা বেসমেন্ট দিয়ে কনস্ট্রাকশন করে খুব হেভিলি করে আসছেন। এখন যে কোনো কারণে হোক, আইনের পরিবর্তন হোক, যে কোনো কারণেই আপনি এসে দেখলেন যে গ্রাউন্ড কাভারেজ বেশি নিলে ভালো, তখন আপনি বলতেছেন আমরা 12 তলাও করতে পারি, 10 তলাও করতে পারি, কোনটা করব, এই ডিসিশন নিতে হবে। এখন এই ডিসিশন নিতে যে মাটির নিচে যে 3টা ফ্লোর করে ফেলছেন, যে বেসমেন্ট, সেই বেসমেন্টটা সাঙ্ক কস্ট, এটা আর চেঞ্জ হবে না, এটা ইনক্রিমেন্টাল না, এটা ইরিলেভেন্ট। রিলেভেন্ট কোনটা, 10 তলা করলে কতটুকু এডিশনাল খরচ হবে, এর থেকে কি বেনিফিট পেতে পারি, কত স্কোয়ার ফিট হবে, কত টাকা ভাড়া পাবো বা কত টাকা সেল করতে পারবো, দ্যাট ইজ রিলেভেন্ট। 12 তলা করলে কতটুকু পাবো, কত স্কোয়ার ফিট পাবো, কত খরচ হবে এবং কত টাকা সেল করতে পারবো। তো যেটা হয়ে গেছে, এই কস্টকে বলা হয় হচ্ছে ইনকার্ড কস্ট অথবা ইরিলেভেন্ট কস্ট অথবা সাঙ্ক কস্ট।
আর যে খরচগুলো সামনে ডিসিশন মেকিং এ চেঞ্জ হবে, মানে চেঞ্জ হবে, কিন্তু আপনি ডিসিশন মেকিং এর ক্ষেত্রে অপশন দেখবেন, অপশন 1 8 তালা করবেন নাকি 10 তালা করবেন নাকি 12 তালা করবেন, এই ধরনের অপশনাল চয়েস যে রিলেভেন্সি আছে ডিসিশন মেকিং, এটা রিলেভেন্ট কস্ট বলে। ইজ ইট ক্লিয়ার নাও? খুব ক্লিয়ারলি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাই যদি বোঝা যায় তাহলে দেখেন, ডিফারেন্সিয়াল খরচ বা ইনক্রিমেন্টাল কস্ট ইজ ডিফারেন্স ইন কস্ট বিটুইন এনি অল্টারনেটিভ। Differential cost can be either fixed or variable. A difference is in revenue between two alternatives is called the differential revenue. A differential cost can be either fixed or variable. একইভাবে 12 তলা করলে কত টাকা সেলস প্রসিড পাবেন, 10 টাকা করলে কত টাকা সেলস প্রসিড পাবেন, 12 তালা করলে যে টাকা পাবেন আর 10 তালা যেটা করবেন বসাবেন, 12 তালা করলে কত টাকা খরচ হবে, 10 তালা করলে কত টাকা খরচ হবে, এই এই যে জিপি যে পাবেন, এই জিপিটা দেখে আপনি দেখবেন যে 12 তালা করবেন নাকি 10 তালা করবেন। এই ডিসিশন মেকিং এ ডিফারেন্সিয়াল কস্ট এবং ডিফারেন্সিয়াল রেভিনিউ বলে। এই উদাহরণটা দেখেন, ইউ হ্যাভ এ জব, খুব খেয়াল করেন, ইউ হ্যাভ এ জব পেইং 15,000 টাকা পার মান্থ ইন ইউর হোম টাউন। ধরেন আপনি খুলনায় চাকরি করেন, $1,500 আপনাকে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা তো আমেরিকান বইগুলোর এক্সাম্পল আমরা নিয়েছিলাম, যে কারণে ওই মানে ইয়ে রয়ে গেছে, ডলার রয়ে গেছে। ধরেন $1,500, হ্যাঁ, আপনি খুলনায় বসে পান। আপনি ইউ হ্যাভ এ জব অফার ইন ঢাকা, হ্যাঁ, বা নেইবারিং সিটিতে, দ্যাট পেইজ 2,000 টাকা। তাহলে 1500 থেকে আপনার 2,000 টাকা হলো। কিন্তু কোশ্চেন হচ্ছে দ্য কমিউটিং কস্ট ইন দ্য সিটি 300 টাকা। তার মানে আপনি নিজের বাসায় থেকে বাবা মার সাথে শেয়ার করে থাকতেন, অতএব কোনো এডিশনাল খাবার খরচ বা বাড়ি ভাড়া দিতে হতো না। কিন্তু ঢাকা শহরে শিফটিং করতে গেলে খরচ আরো 300 টাকা বাড়ে। তাহলে বলেন তো, এই 500 টাকার ভিতরে আপনার ইনক্রিমেন্টাল খরচ, ইনক্রিমেন্টাল গেইন পুরোটা কি থাকছে নাকি কোনোটা হচ্ছে ইরিলেভেন্ট হয়ে যাচ্ছে, কোনটা রিলেভেন্ট হয়েছে, কোনটা ডিফারেন্সিয়াল রেভিনিউ, কোনটা ডিফারেন্সিয়াল কস্ট, বলতে পারবেন? ডিফারেন্সিয়াল রেভিনিউ হচ্ছে 2,000 আর 1,500 ডিফারেন্স, যেটা 500, মানে হ্যাঁ। 500। আর তার হচ্ছে নতুন জবটা নিলে 300 টাকা এডিশনাল এক্সপেন্ডিচার বাড়বে, তো ওটা ইনিশিয়াল কস্ট। হ্যাঁ, তাহলে এই ডিসিশন কি নিবে কি নিবে না, নেওয়া উচিত কি উচিত না? নেওয়া উচিত, কারণ দুটার মধ্যে গ্যাপ আছে একটা। 400 টাকা বেশি রাইট। পাচ্ছে তো। যদি 600 টাকা হতো, যদি খরচটা, যদি ঢাকা শহরে খরচ বেড়ে গেছে 600 টাকা হতো, তাইলে তাইলে নেওয়া উচিত ছিল না। এক্স্যাক্টলি। সো আমরা কস্টিং করতে যে আমরা কিন্তু ব্যাড কস্ট, গুড কস্ট এগুলো দেখবো। এই কস্টটা কি আমরা ব্যাড কস্ট বলবো না গুড কস্ট বলবো বলেন? Cost। একদম পার্সোনাল লেভেলে উদাহরণ দেয়া, কিন্তু এরকমই আমরা প্রত্যেকটা কস্টকে গুড কস্ট ব্যাড কস্টকে কোশ্চেন করব। এই যে দেখেন, সাং কস্ট একজন বলছে, আর অপরচুনিটি কস্ট। এখন বলেন যে এই যে দুইটা রেভিনিউ না, 1500 আর 2,000, 2,000 টাকা নিলে দুইটা জব কি করতে পারবেন নাকি একটা করতে হবে বলেন তো? দুই জায়গায় বসে চাকরি করতে পারবেন নাকি এক জায়গায় করতে হবে? এক জায়গায় করতে হবে। 1500 টাকা ছেড়ে দিতে হবে স্যার। তাহলে বলেন, এই 2,000 টাকার রেভিনিউর এগেনস্টে অপরচুনিটি কস্ট 1500 টাকা। তার মানে 2,000 টাকার চাকরিটা নিলে আপনাকে 1500 টাকার চাকরিটা ছাড়তে হবে। যেটা পিক করবেন তার এগেনস্টে যেটা ছেড়ে দিবেন ওইটাকে বলে অপরচুনিটি কস্ট। ক্লিয়ারলি বোঝা গেছে? ধরেন বোঝা গেছে। ধরেন আমি যখন ব্যবসা করতে নেমেছি, তখন চাকরি করতাম, লেটসে আমার 10 লাখ টাকা বেতন ছিল ধরলাম। এখন যেদিন থেকে আমি 10 লাখ টাকা বেতন ছেড়ে দিয়ে চাকরিতে গেলাম, ততদিন ধরে মনে হইতে পারে আমি তো নিজের ব্যবসায় নিজে খাটতেছি। সো যা খাটবো 5 লাখ টাকা হলে আমার লাভ, 7 লাখ টাকা হলে লাভ, 10 লাখ মানে 10 লাখ টাকা হলে লাভ, 12 লাখ টাকা হলে লাভ। এটা যদি বাংলা হিসাব করি ইট ইজ ওকে। বাট যদি এমন হয় যে প্রথম মাসে আমি 7 লাখ টাকা ইনকাম করলাম, তাহলে এই 7 লাখ টাকা ইনকাম করতে যে প্রথম মাসের অপরচুনিটি কস্ট গেলো যে 10 লাখ টাকা বেতন পেতাম সেটা, তার মানে নেট এখানে অপরচুনিটি লস হচ্ছে 3,000 টাকা। আমি 3 লাখ টাকা, 10-এর জায়গায় 7 পাচ্ছি। এখন আমি যদি 12 পাই, তাহলে দেখা যাবে 12-এর এগেনস্টে আপনার হচ্ছে 10 অপরচুনিটি কস্ট বাদ দেওয়ার পরে 2,000 টাকা ইনক্রিমেন্টাল গেইন আছে, তখন আমরা এটা হবে। তো এইটাকে বলা হয় অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট সংজ্ঞা কি? অপরচুনিটি কস্ট ইজ দ্য পোটেনশিয়াল বেনিফিট দ্যাট ইজ গিভেন আপ, যেটা ছেড়ে দিবেন, ওয়েন ওয়ান অল্টারনেটিভ ইজ সিলেক্টেড। যখন এই 1500 টাকাটা নিলেন, 2,000 টাকা নিলেন, তখন 1500 টাকা ছেড়ে দিতে হবে। তাহলে একটা চুজ করলে আরেকটা ছাড়তে হবে। দিস কস্ট আর নট ইউজুয়ালি এন্টার্ড ইন দ্য অ্যাকাউন্টিং রেকর্ড। এটা কিন্তু অ্যাকাউন্টিং রেকর্ডে থাকে না। অর্গানাইজেশনে
অ্যাকাউন্টিং রেকর্ডে থাকে না, এটাকে বলা হয় এক্সপ্লিসিট ইমপ্লিসিট কস্ট। এটাকে আসলে মূলত ইকোনমিক কস্ট বলে। অপরচুনিটি কস্ট ইজ নট এ অ্যাকাউন্টিং কস্ট, এটাকে বলা হয় ইকোনমিক কস্ট, ইকোনমিক সেন্সে। হ্যাঁ, বোঝা গেল কথা কোশ্চেনটা? এটা ইট ইজ নট অ্যাকাউন্টিং, এটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কস্ট। অপরচুনিটি কস্ট কখনো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আসে না। এটা কোথায় আসে? যখন আমরা কস্ট অপটিমাইজেশন করতে যাই, যখন আমরা কস্টিং করি, বাজেটিং করি, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং করি, তখন অপরচুনিটি কস্ট ইকোনমিক টার্ম হিসেবে আসবে। বাট যখন আপনি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং করবেন, এটাকে বলা হয় হচ্ছে অনেকটা পোস্টমর্টেম টাইপ। আপনি কেউ খরচ করছে, এন্ট্রি দেন, সে এন্ট্রি দিয়ে জার্নাল করলেন, জার্নাল থেকে লেজার, লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্স থেকে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিটে চলে গেল। তো এখানে আপনার কোনো অপরচুনিটি কস্ট নামে ধরার কোনো সুযোগ নেই। যে কজ হতে পারতো, এই হতে পারতো যদি কিন্তু ধরার সুযোগ নাই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ। এই যদি কিন্তু হিসাব করা যায় ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ। ইজ ইট ক্লিয়ার নাও? কোনো কোশ্চেন আছে? ক্লিয়ার স্যার। ওকে, তাহলে সাঙ্ক কস্ট কি? এ সাঙ্ক কস্ট ইজ এ কস্ট দ্যাট হ্যাজ অলরেডি বিন ইনকার্ড। ওই যে বলছিলাম যে 12 তলা করবেন নাকি 10 তলা করবেন, 5 তলা যে খরচ, এটাকে সাঙ্ক কস্ট বলে। আমি আর ডিটেল পড়লাম না, ঠিক আছে? এটাকে ইররিলেভেন্ট কস্টিং বলে। ডিসিশন মেকিং এ আপনি এটাকে ইগনোর করতে পারেন। এখন বলেন, সাপোজ ইউ আর ট্রাইং টু ডিসাইড ওয়েদার টু ড্রাইভ অর টেক এ ট্রেন টু সিলেট টু অ্যাটেন্ড এ কনসার্ট। আপনি নিজে গাড়ি চালায় যেতে পারেন, অথবা আপনি ট্রেনে যেতে পারেন, একটা কনসার্টে জয়েন করবেন। সেটা আপনি শিল্পী হতে পারেন, অথবা নিজে কোনো ইস্যু না, আপনি দর্শক হতে পারেন বা শিল্পী হতে পারেন। ইউ হ্যাভ অ্যাম্পল ক্যাশ টু ডু আইদার। আপনি দুইটা করার সুযোগ আছে, বাট ইউ ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট মানি নিডলেসলি। আপনি শুধু শুধু খরচ বাড়াবেন না, যেটা চিপ হবে এটা আপনি ইউজ করবেন। ইজ দ্য কস্ট অফ ট্রেন টিকেট রিলেভেন্ট ইন দিস ডিসিশন? বলেন তো। ইয়েস স্যার। অবশ্যই স্যার, যেহেতু আমি রিলিভেন্ট। নিডলেসলি ওয়েস্ট করবো না, এই জন্য এটা রিলেভেন্ট। আচ্ছা, সাপোজ ইউ আর ট্রাইং টু ডিসাইড ওয়েদার টু ড্রাইভ অর টেক এ ট্রেন টু সিলেট to attend a concert. You have ample cash to do either, but you don't want to waste his money needlessly. Is the cost of the train ticket relevant in this decision? In other words, should the cost of the train ticket affect the decision of the whether you drive or take the? Yes, এটা cost, হ্যাঁ ঠিক আছে, you are right, হ্যাঁ। তাহলে আমরা এটাকে কি বলবো? রিলেভেন্ট কস্ট। হ্যাঁ, এখন বলেন তো, এখন বলেন তো, ট্রেন টিকিটের ট্রেনটার টিকিটটা কিনে ফেলছেন, কেনার পরে মনে হচ্ছে ট্রেনে গেলে লাগবে 7 ঘন্টা, আমি ড্রাইভ করে গেলে 5 ঘন্টা, অথবা ট্রেনটা ডিলে হইতে পারে, আপনার প্রোগ্রাম মিস হইতে পারে, ট্রেন টিকিট কিনে ফেলছেন। তখন আপনি যাবেন ফ্লাইটে নাকি হচ্ছে নিজের গাড়িতে? আপনি যাবেন হচ্ছে ফ্লাইটে সিলেটে, অথবা নিজের গাড়ি ড্রাইভ করে। তখন যদি ট্রেনের টিকিট যেটা কিনে ফেলছেন, ওটা কি কি রিলেভেন্ট কস্ট, ইররিলেভেন্ট কস্ট, না কি কস্ট বলেন? ওটা সাঙ্ক ইররিলেভেন্ট কস্ট। কস্ট, সাঙ্ক কস্ট। এটা সাঙ্ক কস্ট এবং অলরেডি বহন ইররিলেভেন্ট। কস্ট এটা বহন। এটা বোথ সাঙ্ক কস্ট এবং রিলেভেন্ট কস্ট। ফ্যান্টাস্টিক, আপনার তাহলে মোটামুটি মোটামুটি একদম ক্লিয়ার হয়ে গেছে। সো আমার মনে হয় যে আজকে যেটুকু অনেকগুলো জিনিস কুইকলি আলাপ করলাম, সোয়া 1 ঘন্টা ক্লাস নিলাম আমি। 1 ঘন্টা, সোয়া 1 ঘন্টার ভিতরে নিতে চাই, কারণ আমরা প্রয়োজনে ক্লাসের সংখ্যা বাড়াবো, 6টা থেকে 7টা হইতে পারে, কিন্তু একদিনে বেশি দিলে একটু আপনাদের জন্য কনজিউম করা ডিফারেন্ট হইতে পারে। আগের দিনের ভিডিওটা একটু দেখবেন, আর আজকের ভিডিওটা কোনোভাবে মিস করবেন না, কারণ আগের দিনের ভিডিওটা রিপিট হবে। তো এই জিনিসগুলো রিপিট করবো না। যখন আমরা আপনার কেপিআই, বাজেট এইগুলো নিয়ে ডিসকাস করবো এবং আমরা কস্ট কমানোর জন্য কস্ট অপটিমাইজেশন যাব, তখন কিন্তু এই জিনিসগুলো আর ফার্দার ডিসকাশন করার সুযোগ থাকবে না। কোনো কোশ্চেন আছে সোফার আজকের গত ক্লাস বা আজকের ক্লাস রিলেটেড কোনো কোশ্চেন? যদি না থাকে তাহলে আজকের মতো শেষ করি। জি স্যার। ওকে স্যার যান, দয়া করে যান, যান যান, আমি পাঠিয়ে দিচ্ছি সব দিকে। এই ভাগ ভাগ, সব দিক ভাগ। এই মোবাইল দে, মোবাইল দে। আসসালামু আলাইকুম স্যার।